তো লাস্ট ক্লাসে আমরা হিউম্যান আইয়ের পোর্শন যা ছিল কমপ্লিট করে নিয়েছি, ঠিক আছে। তো আজকে আমরা হিউম্যান আই অ্যান্ড দ্য কালারফুল ওয়ার্ল্ড যে পোর্শনটা, মানে এই যে আমাদের আশেপাশে যে ওয়ার্ল্ডটা বা পরিবেশটা বা এনভায়রনমেন্টটা যে এত কালারফুল, সেটা কেন, ওয়াই উই সি সো ভ্যারিয়েন্ট কালার্স, ঠিক আছে, সারাউন্ড আস। এই যে বিভিন্ন কালার দেখি, বিভিন্ন কালার বলতে কি, স্কাইয়ের কালারটা কিরকম দেখি, স্কাই বা ব্লু কালার, ঠিক আছে, স্কাই স্কাই ব্লু। সানের কালার কখনো কখনো আমরা রেড দেখি, কখনো অরেঞ্জ দেখি, কখনো ইয়েলো দেখি, কখনো হোয়াইট দেখি। এই যে বিভিন্ন কালার্সগুলো দেখা যায়, কখনো কখনো আকাশ পুরো লাল হয়ে যায়, দেখেছো কখনো, লক্ষ্য করেছো জিনিসটা, ঠিক আছে, খুব ফ্যাসিনেটিং লাগে এবং ভয়ও লাগে, ঠিক আছে জিনিসটা, ভয় ভয় লাগে না? হ্যাঁ, এরকম ভাবে না, এই এই পৃথিবীটা মানে এখন শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো এই যে কালার্স গুলো, 2012-তে শেষ হবো, ঠিক আছে। তোমরা 2012-তে এখানে কারো আগে জন্ম না নেই? সবাই 2012-র আগে, আচ্ছা, কেউ আসনি 12-র পরে বা 12-তে? 12-তে, আচ্ছা। তো তখন মানে আমরা যখন ছোট আছিলাম তখন ওইটা একটা মিথ, একটা স্প্রেড হয়েছিল, এবং এটার একটা মুভিও আছে, এখনো পাবে তোমরা হটস্টারে গিয়ে দেখলে, 2012 বলে একটা মুভি, ঠিক আছে। তো তখন সময় ওই মুভিটা আমরা দেখেছিলাম, এবং পুরো একটা মানে পুরো আশেপাশে সব জায়গাতে এটা একটা পুরো স্প্রেড ছিল যে 2012 মে তো দুনিয়া খতম, 26 মে তো দুনিয়া খতম। তো এখন শোনা যায় 26 মে তো দুনিয়াই খতম হয়। তো আসলে এরকম কিছুই না, ঠিক আছে না, মানে পৃথিবীও শেষ হবে না, কিছুই না, ইটস জাস্ট এ ন্যাচারাল ফেনোমেনা, ঠিক আছে। আমরা যা আমাদের আশেপাশে দেখি, এই যে কালার্সগুলো দেখি না, বিভিন্ন কালারের সূর্য দেখি, বিভিন্ন কালারের স্কাই দেখি, স্কাইয়ের মধ্যে একটা খুব সুন্দর একটা ঘটনা ঘটে বৃষ্টির পর, ঠিক আছে, বৃষ্টির পর যখন সূর্য ওঠে তখন আমরা রেইনবো, ঠিক আছে, একটা ন্যাচারাল ফেনোমেনা দেখি, দিস অল হ্যাজ রিজন। আর ওই রিজনগুলোই আমরা আজকে পড়বো, ঠিক আছে। এবং আমাদের ফিজিক্স এই রিজনগুলো, ফিজিক্স মানেই হলো স্টাডি অফ নেচার। আমাদের নেচারে আমাদের আশেপাশে যা ঘটনা ঘটছে সেগুলাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বা সায়েন্টিফিক এক্সপ্লেনেশন দেওয়াই হলো ফিজিক্স। ফিজিক্স ওইটাই করে যে যা জিনিস তোমার আশেপাশে ঘটছে সেটাকে সায়েন্টিফিক্যালি কিভাবে তুমি এক্সপ্লেইন করতে পারো। কেমিস্ট্রি, কেমিস্ট্রি হলো নেচারে যা ঘটছে সেগুলার কেমিক্যাল রিয়েকশনসগুলো তুমি এক্সপ্লেন করছো। ফিজিক্স মানে হলো ফিজিক্যাল রিয়েকশনগুলো, মানে ফিজিক্যালি যা যা চেঞ্জ হচ্ছে। আবার কেমিস্ট্রির মধ্যেও কিন্তু ফিজিক্যাল কেমিস্ট্রি একটা পোর্শন আছে ছোট্ট, যেটার মধ্যে ফিজিক্স খুব প্রয়োজন হয়। তার জন্য তোমরা দেখতে পাবে মানে বিশেষ করে বেশিরভাগ, আমি ইন জেনারেল বলছি, আবার এটা মানে তোমরা মাইন্ড করবে না যে ফিজিক্সের টিচার ম্যাক্সিমাম কেমিস্ট্রি পড়াতে পারে। ইটস ভেরি রেয়ার দ্যাট কেমিস্ট্রি টিচার ক্যান মানে টট, মানে ওইটাই বললাম আমি, ফিজিক্সের টিচার ক্যান। তো এটা অনেক রেয়ার দেখা যায় কেমিস্ট্রি টিচারও ফিজিক্স পড়ান, কারণ আসলে কেমিস্ট্রির মধ্যে একটা পোর্শন থাকে, ঠিক আছে, যেটা ফিজিক্যাল কেমিস্ট্রি আমরা বলি, ওইটা ফিজিক্সের টিচাররা ভালো করে এক্সপ্লেন করতে পারেন। আবার কেমিস্ট্রির যে অর্গানিক কেমিস্ট্রি, ওইগুলো আবার কেমিস্ট্রি যারা অনার্স করেন বা কেমিস্ট্রি মাস্টার্স করেন ওনারা দেখবে যে ফিজিক্সের টিচার থেকে অবশ্যই অবশ্যই ভালো এক্সপ্লেন করবে। তো কেমিস্ট্রি হলো ওই কেমিক্যাল রিয়েকশনসগুলো, বন্ডিংসগুলো ভিতর দিকে কি হচ্ছে, মলিকুলার লেভেলে কি হচ্ছে, ওইগুলো আমাদের কেমিস্ট্রি এক্সপ্লেন করে। আর বায়োলজি তো টোটালি আলাদা একটা বিষয়, ঠিক আছে। তো আজকের ক্লাসে আমরা এই যে আশেপাশে আমাদের নেচারে যা যা ঘটনা হচ্ছে, ঠিক আছে, ওই ঘটনাগুলোকে ব্যাখ্যা করব, ঠিক আছে, এক্সপ্লেন করব। তো সব থেকে প্রথম আমরা যে জিনিসটা পড়বো সেটা হলো প্রিজম। হোয়াট ইজ প্রিজম? প্রিজম কি? প্রিজম দেখেছো কেউ কোনো দিন সামনাসামনি চোখের সামনে? কিরকম হয় দেখতে প্রিজমটা? কেউ দেখেছো নাকি এটা বলো? হ্যাঁ, গ্লাসের হয় এবং পিরামিডের হয়, ঠিক আছে, এটা পিরামিডই প্রিজম। প্রিজম আর পিরামিডের মধ্যে একটু পার্থক্য আছে যদিও, ঠিক আছে। তো একটা প্রিজম দেখতে কিরকম হয় দেখো, এরকম ট্রাইঙ্গুলার শেপের হবে, ঠিক আছে। আর এটার বেসটা কিরকম হবে? বেসটা রেক্টেঙ্গুলার হবে, ঠিক আছে। এখন হ্যাঁ, তো এখন ব্যাপার হলো এই যে প্রিজমটা আমরা দেখতে পাচ্ছি এটা গ্লাসের থাকে। তো যেহেতু আমরা রিফ্র্যাকশন পড়ে এসেছি, রিফ্র্যাকশনের মধ্যে কি পড়েছি যে মিডিয়াম, এক মিডিয়াম থেকে আরেক মিডিয়ামে লাইট ট্রাভেল করে, তাহলে ওই প্রিজমের মধ্যে আমরা লাইটকে পাঠাবো। কেন আমরা প্রিজম পড়ছি? কারণ প্রিজমের মধ্যে একটা ফেনোমেনা হয়, একটা ঘটনা হয়, সেই ঘটনাটাকে আমরা এক্সপ্লেন করব, ঠিক আছে, বাদ দাও না, ঠিক আছে। তো এখন এখন এই যে প্রিজমটা দেখতে পাচ্ছ,
এই প্রিজমের মধ্যে যখন আমরা লাইট ফেলি তখন লাইটের বিভিন্ন ফেনোমেনা আমরা লক্ষ্য করি, বিভিন্ন ঘটনা আমরা লক্ষ্য করি, ঠিক আছে? তো এই এই প্রিজমের মধ্যে যে ঘটনাগুলো ঘটবে এই ঘটনাগুলো আমরা আজকে এক্সপ্লেন করব, ঠিক আছে? প্রিজমের মধ্যে লাইট এন্টার করছে, ঠিক আছে? এবং প্রিজমটা আমরা মোটামুটি বুঝে গেছি প্রিজমটা কি। এটা একটা হোমোজেনিয়াস অ্যান্ড ট্রান্সপারেন্ট রিফ্লেক্টিং মিডিয়াম বাউন্ডেড বাই 3 রেক্টেঙ্গল অ্যান্ড 2 ট্রায়াঙ্গুলার সারফেসেস, ঠিক আছে? ওইটাই, মানে এই যে জিনিসটা এটা আসলে 3D মোটামুটি আকার আমি চেষ্টা করেছিলাম, বাট এটা হয়নি। বিষয়টা এরকম আর কি, ভাবো যে এটা সামনের ফেসটা, ঠিক আছে, আর এটা পেছনেরটা আর কি ডটেড লাইন্স দিয়ে বোঝানোর চেষ্টা করেছি আর কি, ঠিক আছে? মানে এটাই একই কথা প্রিজম। তো এই প্রিজমের মেইনলি আমাদের কোন জিনিসটা লাগবে? ওই দুটো ফেস লাগবে, ওই দিকের যে ফেসটা আর এই দিকের যে ফেসটা, এই দুটো ফেস লাগবে, ঠিক আছে? যখন আমরা একটা প্রিজমকে 2Dতে আঁকবো, এগুলো তো সব সব 3D ডায়াগ্রাম, 2D যখন আঁকবো তখন শুধু আমি এই রকম করে আঁকবো, দেখবে এই জাস্ট একটা প্রিজম করব, এবং এটা বলবো যে এবিসি একটা প্রিজম, এটার মধ্যে লাইট ইনসিডেন্ট হচ্ছে এবি ফেসে। তাহলে এবি ফেস বলতে তুমি বুঝবে ওই দিকের যে ফেসটা, ওই যে জায়গাটা, ওই দিক থেকে বুঝো, ঠিক আছে? তাহলে হ্যাঁ, ঠিক আছে, রেক্ট্যাঙ্গুলার যে ফেসটা, ঠিক আছে, ওইদিকে লাইট ঢুকবে আর এদিকে লাইট বেরিয়ে আসবে, বাস দুটো ঘটনা হবে। তাহলে ওই এবি ফেস দিয়ে ঢুকবে, এখানে কিছু একটা হবে, কি হবে? রিফ্র্যাকশন হবে, তারপর লাইট আবার বেরিয়ে আসবে, ঠিক আছে? তো এখানে একটা ঘটনা ঘটবে, ওই ঘটনাটা আমরা এখন এক্সপ্লেন করব। প্রিজম জিনিসটা বোঝা গেছে তো? প্রিজম তোমরা তোমাদের প্র্যাকটিক্যাল ল্যাবে, স্কুলের প্র্যাকটিক্যাল ল্যাবে পাবে, প্রিজম দেখতে পাবে, ঠিক আছে? তো দেখো, রিফ্লেকশন অফ লাইট থ্রু এ প্রিজম। এখন এটা একটা প্রিজম, আমি বলেছিলাম আমরা এরকম ড্র করব, আঁকলেই বুঝবে যে প্রিজমের লাইট এরকম করে যাচ্ছে, ভিডিও আছে, ঠিক আছে, দেখতে পাবে, অসুবিধা নেই, আগে কনসেপ্টটা বুঝো। তাহলে এটা একটা প্রিজম, প্রিজমের নাম দেই এবিসি প্রিজম, ঠিক আছে? এবি যে আছে, এবি যে সারফেসটা আছে, এটার পারপেন্ডিকুলারটা অলরেডি ড্র করা আছে, ঠিক আছে? তো পারপেন্ডিকুলারটার নাম দিয়ে দিই ও এন, আর এসি যে আছে এটার পারপেন্ডিকুলারকে নাম দিয়ে দিই ও এন ড্যাশ, বোঝা গেছে? বা ও এম দেওয়া যায়, যে কোনো কিছু দিতে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এখন এই এবি ফেসের মধ্যে আমরা একটা লাইটকে ইনসিডেন্ট করব, ঠিক আছে? লাইটকে ইনসিডেন্ট করি, তো লাইটকে কীরকম করে ইনসিডেন্ট করব? ওই এটার সাথে অ্যাঙ্গেল করে, তো এরকম একটা, ঠিক আছে, এরকম একটা লাইট আমরা ইনসিডেন্ট করলাম। এই লাইটটার রেটার নাম দেবো একটা পিকিউ, মনে করো রে দেবো। লেট আস এজিউম দ্যাট এ পিকিউ রে ইজ ইনসিডেন্ট অন এ প্রিজম অফ সাইড এবি। তাহলে এই পিকিউ রেটা আমাদের নর্মালের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করবে? আই অ্যাঙ্গেল, আই অ্যাঙ্গেল ফর্ম করবে। তো এটাকে I1 নাম দিয়ে দেবো আমরা, ঠিক আছে? I1 কেন দেবো? আরেকটা আই আসবে তার জন্য আগে I1 দিয়ে, আই দিলে তো বোঝা যাবে না কোনটা কোন আই, তো I1 দিয়ে দিলাম। এখন এই রেটা যেহেতু এদিকে পিকিউ আসবে, এই জায়গা এই এই মিডিয়ামটা কি? এয়ার। এটা কি? গ্লাস। আর এটা কি? আবার এয়ার। তাহলে এয়ার থেকে যখন গ্লাসে ঢুকবে, রেয়ার আর টু ডেন্সার, তাহলে এই রেটা সোজা এরকম করে গিয়ে এই সোজা যাবে না, ঠিক আছে? না, যাওয়ার কথা ছিল কিন্তু এদিকে, কিন্তু যাবে এদিকে, এটা আঁকা হয়নি, ঠিক আছে? যাওয়ার কথা ছিল এদিকে, কিন্তু এদিকে যাবে কি? কি হবে সে? তার কি হবে? রিফ্র্যাকশন হবে। কোন দিকে বাঁকবে সে? টুয়ার্ডস দ্য নর্মাল। তাহলে টুয়ার্ডস দ্য নর্মাল হলে এদিকে, নর্মালের দিকে হলে এই অ্যাঙ্গেলটা ছোট হবে, তাহলে নর্মালের দিকে হলে এরকম হবে না? বুঝো জিনিসটা, এইটাই তো নর্মাল। তাহলে এই অ্যাঙ্গেলটা কি হলো? ছোট হলো। ওই পুরোটা অ্যাঙ্গেল কিন্তু I1, ঠিক আছে না? আর এটা ছোট, তাহলে এই অ্যাঙ্গেলটার নাম দিয়ে দেবো R1। বোঝা গেল? এতটুকু জায়গা বোঝা গেছে। তাহলে PQ, QR আরও এক্সটেন্ড করলাম আর কি আমরা রেটাকে, তাহলে বললাম QR ভেতর দিকে আছে প্রিজমের, ক্লিয়ার? এখন আর থেকে কি হবে? বেরিয়ে আসবে। এখন আর থেকে যদি এই পুরোটা জায়গা গ্লাস হতো তাহলে তো সোজাই এরকম যেত না? তাহলে এরকম সোজাই যেত, কিন্তু যেহেতু গ্লাস থেকে আবার এয়ার চলে এসছে, তখন এই অ্যাঙ্গেলটা কি হবে? বড় হয়ে যাবে। তাহলে দূরে কীরকম যাবে? এরকম করে দূরে যাবে, অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল। তাহলে এখানে একটা অ্যাঙ্গেল ফর্ম হবে, এটার নাম দিয়ে দেবো R2। যদিও এটা I2 হতো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, কিন্তু আমরা R2 দিয়েছি কেন? কারণ উই ক্যান প্রুভ দ্যাট R1 ইকুয়ালস টু R2, ঠিক আছে? সরি, R1 ইকুয়ালস টু R2 না, মানে ওইটা ওইখানে হবে, ঠিক আছে, গ্লাস ল্যাবের মধ্যে। মানে কেন R2 দিয়েছি? কারণ ওই R1 প্লাস R2-র একটা সুন্দর রিলেশন তৈরি হয় তার জন্য, ঠিক আছে? এটা এটা মনে করবে এটা ইনসিডেন্টই, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সই কিন্তু এটা, ঠিক আছে? তো এই যে রেটা বেরিয়ে আসলো, এই পুরোটা অ্যাঙ্গেলের নাম কি হবে? তাহলে I2 হবে। বোঝা গেল? তাহলে পাথটা কীরকম হলো? পাথটা মানে লাইটের পাথটা PQ হলো, PQ থেকে এখানে নর্মাল থেকে নর্মালের দিকে গেল,
এই যে নর্মালের দিকে গেল কিউ আর হয়ে, তারপরে এই যে নর্মাল তার থেকে দূরে গেল আর এস হয়ে বেরিয়ে আসলো। তাহলে আমরা দেখবো কোনটা? আমরা তো শুধু পি কিউ আর আর এস দেখবো, ভেতরে কি হচ্ছে সেটা তো দেখবো না। তাহলে তুমি যদি একটা প্রিজম নাও আর এই প্রিজমের মধ্যে লাইটকে এরকম ঢালো, তাহলে লাইটটা এইভাবে বেরিয়ে আসবে। জাস্ট লাইটকে এরকম ইনসিডেন্ট করো, লাইটটা বেঁকে এরকম করে বেরিয়ে আসবে। তাহলে এখানে কি হলো? ব্যান্ডিং অফ লাইট হলো, লাইট ব্যান্ডস, ঠিক আছে, হোয়েন ইট পাসেস থ্রু এ প্রিজম। হ্যাঁ, তাহলে এই বেন্ডিং অফ লাইটকেই আমরা কি বলি? রিফ্রেকশন। আর বেন্ডিং হলে কি হয়? ডেভিয়েশন। তাহলে ডেভিয়েট হলে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন পাবো আমরা। তাহলে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন কাকে বলি? আমরা অলরেডি পড়ে এসেছি কাকে বলি অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। কতখান বেঁকেছে, কতটুক তার ব্যান্ডিংটা হয়েছে। তাহলে এই রেটা অরিজিনালি কোনটা? ওই ডটেড লাইনটা রে আমাদের অরিজিনাল, কিন্তু বেরিয়েছে কোনটা? কোন রেটা? আর এস। তাহলে এইরকম যদি বেরোয়, তাহলে এটাকে যদি পেছন দিকে নিয়ে মিলাই এখানে, তাহলে এতটুক ব্যান্ড হয়েছে, এই হয়েছে ওর ব্যান্ডিং। তাহলে এই যে অ্যাঙ্গেলটা ফর্ম হবে, এই অ্যাঙ্গেলটার নাম হবে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, ডেল্টা আর কি নাম হবে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। উই ডিনোট ইট বাই ডেল্টা সাইন। বুঝতে পেরেছো? এই যে ডেভিয়েট হওয়াটা, ওই যে রেটা এরকম করে গিয়ে এরকম বেরিয়ে আসলো না, তাহলে এই যে অ্যাঙ্গেলটা এখানে ফর্ম হচ্ছে, এই যে অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন হবে। সোজা এরকম গেল আর এদিকে বেরোলো, তাহলে এই জায়গার অ্যাঙ্গেলটা কত? অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন অর ডেল্টা। বুঝতে পেরেছো? তো জাস্ট এটাই হলো এই যে ঘটনাটা, এই ঘটনাটাকেই বলি আমরা ডেভিয়েশন অফ লাইট, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। বোঝা গেছে? এই অ্যাঙ্গেলটাকে বলি। ক্লিয়ার তো? প্রিজমের মধ্যে আর কিছু ঘটনা ঘটে না, বাস এতটুকু কি হয় প্রিজমের মধ্যে। এই যে ডেভিয়েশনের ডেফিনেশনটা, ঠিক আছে? হোয়াট ইজ ডেভিয়েশন অফ লাইট ইন এ প্রিজম? ডিউরিং রিফ্লেকশন থ্রু এ প্রিজম, দ্য ডিরেকশন অফ দ্য পাথ অফ লাইট চেঞ্জেস। দিস ফেনোমেনা ইজ কল্ড ডেভিয়েশন অফ দ্য প্রিজম। ইফ দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এখন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আমরা কত ধরেছিলাম মনে আছে? I1, ঠিক আছে। আর ওই দিকে যে বেরিয়েছিল এটা কি? এটা কি? অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স বা ইমার্জেন্ট অ্যাঙ্গেল, একদম লাস্টে যেটা বেরিয়েছে। Of a light during a refraction through a prism is I1 and the angle of emergence is I2, then the angle of deviation is given by this formula. রিফ্রেকশনের না না, রিফ্রেকশন হইলে তো ডেভিয়েশন হইব। যদি রিফ্রেকশন মানে কি? ব্যান্ড হওয়া, আর ব্যান্ড হইলেই অ্যাঙ্গেল আইব। ঠিক আছে, যখন ব্যান্ড হবে তখনই তো অ্যাঙ্গেল আসবে। কতটুক ব্যান্ড হয়েছে সেই অ্যামাউন্টটাই আমাদের অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। তো ব্যান্ড যদি না হয়, রিফ্রেকশন না হলে ব্যান্ড হবে না। ঠিক আছে, তো এই যে ভ্যালুটা এসছে এখানে কি এসছে? ডেল্টা ইকুয়ালস টু I1 প্লাস I2 মাইনাস এ। এখন এ জিনিসটা কি? এ ইজ দ্য অ্যাঙ্গেল অফ প্রিজম, ওই যে অ্যাঙ্গেলটা, ঠিক আছে, প্রিজমের অ্যাঙ্গেলটা। এই অ্যাঙ্গেলটা ফিক্স থাকে। তোমরা প্র্যাকটিক্যালে যে প্রিজমটা নেবে ক্লাস 12-এ উঠলে পরে, এখন তো নেই, কোনো স্কুলে যদি করায় তাহলে স্কুলের এটা ইন্টারনাল ব্যাপার। তো যখন তোমরা প্রিজমটা নেবে, প্র্যাকটিক্যাল করবে, তখন ওই অ্যাঙ্গেলটা তোমাদের ল্যাবে যে প্রিজমটা থাকবে সেটার ভ্যালু থাকবে 60 ডিগ্রি। ঠিক আছে, এবং এটা ইকুইলেটারাল প্রিজম থাকবে, সব অ্যাঙ্গেল 60 ডিগ্রি থাকবে, যাতে যে কোনো দিকে তুমি করো এক্সপেরিমেন্ট সেমই যেন আসে ভ্যালু। ঠিক আছে, এটা এরকম থাকে আর কি। তো এই অ্যাঙ্গেলটা কত? 60 ডিগ্রি। আর ওইটা তো আমরা ক্যালকুলেশন করে বের করব, এটা প্র্যাকটিক্যাল করতে হয়, প্র্যাকটিক্যাল করে পুরো ভ্যালু বেরিয়ে আসে। তো এটার সাথে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনের খুব সুন্দর একটা রিলেশন হয়, আর ওইটাই ডেল্টা ইকুয়ালস টু আমরা লিখেছি I1 প্লাস I2 মাইনাস এ। যে কোনো প্রিজমের ক্ষেত্রে এটা বের করতে পারবো। এখন দেখো মেইনলি যদি এটা যেহেতু ফিক্সড, এটা তো কনস্ট্যান্ট, আর I2টা ডিপেন্ড করবে কার উপর? I1 এর উপর। তাহলে মেইনলি অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন কার উপরে ডিপেন্ড করছে? শুধু I1। তাহলে I1 যত চেঞ্জ করবে, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন যত চেঞ্জ হবে। মেইনলি I1 চেঞ্জ করলে কি চেঞ্জ হবে? I2 চেঞ্জ হবে। আর I1 প্লাস I2 চেঞ্জ হলে ডেল্টা চেঞ্জ হবে। এত কনস্ট্যান্ট, এত ফিক্সড। তো এটার রিলেশনটা এত সুন্দর হয়, এটা দেখতে এরকম হয়। এটা যখন আমরা গ্রাফ তৈরি করি, ঠিক আছে, এখানে ডেল্টা আর এখানে লিখলাম I, ঠিক আছে, ডেল্টা এবং I এর মধ্যে আর কি, মানে I1 এর মধ্যে যখন আমরা রিলেশনটা শো করি, তখন রিলেশনটা গ্রাফটা এরকম আসে, এই আসে গ্রাফ। হ্যাঁ, ঠিক আছে, প্যারাবোলিক আসে। তাহলে গ্রাফটা কি বোঝাচ্ছে দেখো, আমরা যদি গ্রাফের পয়েন্টসগুলি বসাই তাহলে আরও ভালো করে বুঝতে পারবো। এখানে মনে করো অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স 10 ডিগ্রি, 20, 30, 40, 50, 60 এরকম। এটাও 10, 20, 30, 40, 50, 60। তাহলে 10 ডিগ্রিতে ডেভিয়েশন কি দেখাচ্ছে? ম্যাক্সিমাম। তারপর আস্তে আস্তে 20 ডিগ্রিতে ডেভিয়েশন কমছে, তারপর 30 ডিগ্রিতে কি হচ্ছে? মিনিমাম এসছে, তারপরে 40 ডিগ্রিতে আবার বেড়ে গেছে। তাহলে দিস ইজ দ্য রিলেশন বিটুইন অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন অ্যান্ড ইনসিডেন্ট রে, সরি ইনসিডেন্ট অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স।
আইয়ের সাথে ডেল্টার রিলেশনটা এরকম, না ডিরেক্টলি প্রপোর্শনাল না ইনভার্সলি। বিষয়টা দেখা যায় যখন আই এর ভ্যালু যখন বাড়াই আমরা, আমরা ওই যে মনে করো তুমি প্রথম লাইটকে এরকম করে পাঠালে একটা অ্যাঙ্গেলে, লাইটকে আবার আরেকটা অ্যাঙ্গেলে পাঠালে, যখন আই এর ভ্যালু একটা মানে 10 ডিগ্রি থেকে তুমি বাড়ানো শুরু করবে, ডেল্টার একটা ভ্যালু পাবে ম্যাক্সিমাম। 20 করো ডেল্টা একটু কমবে, 30 করো ডেল্টা কমবে, 40 করো একটু কমবে, ঠিক আছে, হয়তো বা 30টা মিনিমাম হতে পারে, মানে বা 40টা মিনিমাম হতে পারে, যতটুকু লাস্ট কমবে। তারপর আবার 50 করো দেখবে একটু বেড়ে গেছে, 60 করো আরও বেড়ে গেছে, মানে একটা মিনিমাম অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন শো করে। সেই মিনিমাম অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনটা হয় 37 ডিগ্রি ফর দিস প্রিজম, ঠিক আছে, এটা 37 ডিগ্রি হয়, যেটা তোমরা প্র্যাকটিক্যালি যে প্রিজমটা পাবে। এবং যদি প্রিজমের মানে যে গ্লাসটা ইউজ হয়েছে সেটা যদি রিফ্লেক্টিভ ইন্ডেক্স 1.5 হয়, তখনই 37 ডিগ্রি পাবে। এখন গ্লাস যদি 1.5 না হয়, অন্য ধরনের কোনো একটা ম্যাটেরিয়াল দিয়ে বানানো হয়েছে প্রিজমটা, গ্লাস ছাড়া অন্য কিছু, তাহলে হয়তো বা চেঞ্জ হতে পারে। তো প্র্যাকটিক্যালি আমরা দেখেছি যে এটা 37 ডিগ্রি আসে মিনিমাম অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, ঠিক আছে। মানে প্রথম মনে করো 30 ডিগ্রি তুমি আই দিলে, তার জন্য 50 ডিগ্রি ডেল্টা পেলে, ঠিক আছে। 35 দিলে তখন কি হবে, 40 ডিগ্রি হবে, ঠিক আছে। 40 ডিগ্রি দিলে তখন এটা মনে করো 37 ডিগ্রি শো করলো। 45 ডিগ্রি দিলে এখন আবার বেড়ে যাবে, এখন মনে করো আবার 45 ডিগ্রি হয়ে গেল বা 40 ডিগ্রি হয়ে গেল, ঠিক আছে। এরপর আবার 50 ডিগ্রি দিলে আই, এগুলো সব আই এর ভ্যালু, এটা সব ডেল্টার ভ্যালু আসছে। 50 ডিগ্রি দিলে তখন আবার মনে করো এটা 45 ডিগ্রি আসলো, ঠিক আছে। মানে এগুলো জাস্ট আমি এমনিই অ্যাজামশনে বলছি, এক্সপেরিমেন্টালি অন্য কিছু হতে পারে, ঠিক আছে। বাট ওই জিনিসটা মনে রাখবে যে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনটা 37ই মোস্টলি শো করে কিন্তু, ঠিক আছে। 40 ডিগ্রি বা আরও কমেও শো করতে পারে, অ্যাঙ্গেলটা আমার ঠিক মনে নেই, ঠিক আছে, যে আই এর কত ভ্যালুতে আমরা 37 ডিগ্রিটা পাই। শুধু এটা মনে আছে যে ওই অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনটা মিনিমাম, ডেল্টা মিনিমাম যেটা হয় এটা 37। বোঝা গেছে জিনিসটা, জাস্ট রিলেশনটা বলে দিলাম যে ডেল্টাটা হলো আমাদের অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, এবং তার ফর্মুলাটা কি, ডেল্টা ইকুয়ালস টু I1 প্লাস টু মাইনাস এ, অ্যান্ড ডেল্টা অনলি ডিপেন্ডস অন I1, কিন্তু এইগুলা কিন্তু এটার থেকে এটা হবে, এবং এটা তো ফিক্সডই, তাহলে মেইনলি I1-এর উপরেই আমার ডিপেন্ড করছে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট দেখো ঘটনাটা কি করে হয়, কিরকম হয়, ঠিক আছে। এই যে লেজার দিয়ে যখন প্রিজমের মধ্যে লাইটটা মারবে, তখন দেখো এই যে লাইটটা কি হচ্ছে, এখানে একটা সুন্দর একটা ঘটনা হচ্ছে, কিন্তু দুটো জিনিস হচ্ছে, কেউ যদি ভালো করে লক্ষ্য করো, এখানে রিফ্র্যাকশন হচ্ছে, রিফ্লেকশন হচ্ছে, ঠিক আছে। তার জন্য এটা মাথাতে রাখবে যে এমন কোনো সারফেসই আমাদের আশেপাশে নেই যেটা শুধুমাত্র রিফ্র্যাকশন করে, সব জিনিসই রিফ্লেক্ট করে। গ্লাসও কিন্তু রিফ্লেক্ট করে, বুঝতে পেরেছো, গ্লাসও রিফ্লেক্ট কিন্তু করে। যেমন এখানের মধ্যে এদিকে তাকাও, যেমন যেমন এখানের মধ্যে লাইটটা যখন আমি এরকম করে মারলাম, হালকা কিছু লাইট কি হলো, রিফ্লেক্টও হলো, কারণ করবে রিফ্লেকশন কিছুটা হবেই, কিন্তু গ্লাসের মতো সেই রকম হবে না। আর কিছুর লাইট কি হলো, এরকম ঢুকে তারপরে এইভাবে বেঁকে বেরিয়ে গেছে, তাহলে এই জিনিসটা কি, রিফ্লেকশন। এবং এটা কি কি বলি, ডেভিয়েশন, ডেভিয়েশন অফ লাইট, ঠিক আছে। বোঝা গেছে জিনিসটা? তাহলে এইভাবে যখন আমরা এই অ্যাঙ্গেলটা বাড়াবো কমাবো, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনও কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। তাহলে এইভাবে আমরা লেজার দিয়ে লাইট মারলে পরে লাইটটা বেঁকে এরকম করে বেরিয়ে আসে। এখন একটা মজার বিষয় বিষয় দেখতে পাচ্ছ নাকি এখানে, দেখো তো এই লেজারের কালারটা কি ছিল। কিছু একটা হয়েছে এখানে না, হ্যাঁ, ম্যাজিক। তো এই ম্যাজিকটা আমরা এখানে বুঝবো, ডিসপারশন অফ লাইট। তাহলে হোয়াট ইজ ডিসপারশন অফ লাইট? ডিসপারশন হলো স্প্লিটিং অফ লাইট ইন্টু না, ঠিক আছে, স্প্লিটিং আপ অফ লাইট ইন 7 কালার। স্ক্যাটারিংটা অন্য একটা জিনিস, ঠিক আছে। স্ক্যাটারিংটাও লাইটের স্প্লিটিং হয়, এটাও স্প্লিটিং হয়, কিন্তু দুটোটা একটু আলাদা জিনিস, ঠিক আছে। তো এখন দেখো, আমরা যখন এক্সপেরিমেন্টটা করেছিলাম, মানে ওই যে প্রিজমের মধ্যে লাইট যখন আমরা ইনসিডেন্ট করেছিলাম, তখন লাইটটা নিয়েছিলাম হোয়াইট লাইট, ঠিক আছে। কি লাইট নিয়েছিলাম আমরা? হোয়াইট লাইট নিয়েছিলাম। তো তোমরা কি জানো যে হোয়াইট লাইট ইজ কনস্টিটিউয়েন্ট, ইয়েস, কনস্টিটিউয়েন্ট অফ 7 কালার্স, 7টা কালার সমষ্টি হোয়াইট কালার, ঠিক আছে। এগুলার অনেক ধরনের এক্সপেরিমেন্ট আছে, তোমরা করে দেখতে পারো বা ইউটিউবে দেখতে পারো, যে একটা যদি ডিস্ক নাও, তোমরা সিডি দেখেছো, সিডির ডিস্কেও, সিডির মধ্যে দেখেছো এটার মধ্যে কালার যে দেখা যায় বিভিন্ন সময়, হ্যাঁ দেখা যায় না। তুমি 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 এই এক্সপেরিমেন্টটা করতে পারো, ঠিক আছে। এখানের মধ্যে 7টা কালার এরকম, মানে আগে 7টা ইকুয়ালি ডিভাইড করবে এটাকে, ঠিক আছে। 360 তো আবার 7 দিয়ে ডিভাইড হয় না, এমন একটা নাম্বার 360 না, হুম, পয়েন্টে যাবে। তো মোটামুটি একটা ভ্যালু ধরে এটাকে 7টা ভাগ করে দেবে, 1 2 3 4 5 6, 7টা ভাগ করে দেবে। তারপরে এটার মধ্যে VIB GYOR, ভিপ জিওর বা ভিপ গিওর যেটাকে বলি আমরা, বেনিয়া সহ গোলা,
ঠিক আছে? তো এই 7টা রং এখানের মধ্যে দিয়ে দেবে, দিয়ে এই যদি এই হুইলটাকে যদি খুব স্পিডে ঘোরাও তখন দেখবে পুরো পুরো হোয়াইট হয়ে গেছে। তো এটা কি বোঝাচ্ছে যে হোয়াইট কালার ইজ মেড আপ অফ 7 কালার্স। সিম্পল। এখন কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, ঠিক আছে? তারপরে দেখা যাবে। একটু বেশি করলে কিচ্ছু হবে না, খুব বেশি করলে আবার একটু সমস্যা হতে পারে। তুমি যদি এখন পুরোটা ভায়োলেট দিয়ে দাও একদম আর এই জায়গাটা, তখন হয়তো বা একটু মানে পুরো হোয়াইট দেখতে পাবে না, ঠিক আছে? না, ইকুয়াল অ্যামাউন্টে সবগুলো থাকলে হয়তো বা পুরো ভালো হোয়াইট আমরা দেখতে পাবো আর কি, ঠিক আছে? তো এই যে এক্সপেরিমেন্টটা আমরা করেছিলাম এটার মধ্যে আমরা হোয়াইট লাইট দিয়েছি, ঠিক আছে? তো হোয়াইট লাইট দিলে হোয়াইট লাইটের ভেলোসিটি কত থাকে এয়ারে? কি ইউনিট? ইউনিট ছাড়া কখনোই উত্তর দেবে না, ঠিক আছে? ইউনিটটা খুব ইম্পর্ট্যান্ট। তো 3 লাখ কিলোমিটার প্রতি সেকেন্ডে যাচ্ছে বা 30 কোটি কিলোমিটার প্রতি সেকেন্ডে যাচ্ছে, একই কথা। তো 3 × 10⁸ যে যাচ্ছে, এখন এই যে হোয়াইট লাইটটা সেটার মধ্যে কি কয়টা রং থাকে আমরা বলেছি? 7 কালার্স। এখন এই 7 কালার্সের নাম তো আমরা জানি, ভিভ জিওর, ঠিক আছে? তাহলে ভি, তারপর আই কি? ইন্ডিগো না, ব্লু না, ভি আই, এটা দেখা যাবে নাকি? দেখাই তো যায় না। একটু হলো এরকম নিয়ে নি না, তাহলে তো ইয়েটাও সেম স্কাই, আচ্ছা বি না, জি সেম হয়েছে না, জি ওয়াই ও আর। এই রঙগুলো এত সুন্দর যে ওইরকম লিখলেই জিনিসটা এত ভালো লাগে। তোমরা দেখবে যে এই 7টা রং তুমি তোমার মানে কপির মধ্যে বা ইয়ের মধ্যে আর্টের কপির মধ্যে এই 7টা রং জাস্ট এরকম করে টান দিয়ে দিয়ে দেখবে, তো 7টা রং একসাথে মানে এত সুন্দর লাগে দেখতে। জানি না এটা এত মানে কিভাবে যে জিনিসটা প্যাটার্নটা তৈরি হয়েছে যে একসাথে দেখলেই জিনিসটা একটা সুন্দর একটা জিনিস লাগে, মনে হয় যে কালার কম্বিনেশনগুলো খুব সুন্দর, ঠিক আছে? তো এই যে আমি কালারগুলো লিখলাম, এই সবটি কালার তাদের ভেলোসিটি থাকবে, লাইট থাকবে। মনে করো 7টা লেজার আমি নিলাম আর কি, 7 রঙের 7টা লেজার নিলাম। তো সবগুলোই এয়ারের মধ্যে ভেলোসিটি কত থাকবে? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, সবগুলোরই সেম থাকবে। এখন বিষয় হলো, যখন আমরা হোয়াইট লাইটের ফ্রিকোয়েন্সি বের করি বা হোয়াইট লাইটের ওয়েভলেন্থ বের করি, বিশেষ করে ওয়েভলেন্থটা, ওয়েভলেন্থ কি জানো? ওয়েভলেন্থ কি? একটা ওয়েভ 1 সেকেন্ডে যতটুকু জায়গা যায়, ঠিক আছে? দ্য ডিস্টেন্স কাভার্ড বাই এন ওয়েভ ইন 1 সেকেন্ড, ঠিক আছে? এটা তো ভেলোসিটি। 1 সেকেন্ডে কতটুকু যায় ভেলোসিটি, মানে 1 সেকেন্ডে হবে না, জাস্ট একটা ওয়েভ একটা কমপ্লিট, ইয়েস ইয়েস ইয়েস, ঠিক আছে? একটা ওয়েভ যখন কমপ্লিট করে, এই যে ডিস্টেন্সটা মনে করো ও টু এ, যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হবে ওয়েভ লেন্থ। এটা একটা কমপ্লিট ওয়েভ না? এটাকে বলি ক্রেস্ট, এটাকে বলি ট্র, ঠিক আছে? তাহলে এই ক্রেস্ট আর ট্র মিলেই একটা কমপ্লিট ওয়েভ হয়, আর এই ডিস্টেন্সটাকে আমরা ওয়েভ লেন্থ বা ল্যামডা দিয়ে ডিনোট করি। ল্যামডা সাইনটা মনে আছে তো? এরকম আর কি, এই এই যে ল্যামডা, ঠিক আছে? তো ল্যামডা দিয়ে ডিনোট করি। তো হোয়াইট লাইটের যে ওয়েভ লেন্থটা, এটা আমরা মোটামুটি ধরে নেই 400 ন্যানোমিটার টু 800 ন্যানোমিটার। বোঝা গেছে? আগের ক্লাসেও বলেছিলাম এবং বলেছিলাম যে এই জিনিসগুলো লাগবে, ঠিক আছে? এই জিনিসগুলো এখন লাগবে, দেখবে। তো এই যে 400 to 800 ন্যানোমিটার হয়, ওই জিনিসটাও বলেছিলাম যে একটা যদি তুমি গ্লাস স্ল্যাব নাও আর এটার মধ্যে যদি ভায়োলেট লাইট মারো আর রেড মারো, দুটোর জন্য আলাদা আলাদা রিফ্লেক্টিভ ইন্ডেক্স আসবে। বলেছিলাম জিনিসগুলো মাথাতে আছে তো, রিলেশনগুলো, ঠিক আছে? এটা এটা রিলেশনটা ছিল মিউ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/ল্যামডা। তাহলে যার ওয়েভলেন্থ বেশি তার রিফ্লেক্টিভ ইন্ডেক্স কম আসবে, ঠিক আছে? তো ভায়োলেটের যে অরিজিনাল যে ওয়েভলেন্থটা সেটা থাকে 400 ন্যানোমিটার, কারণ হোয়াইটের 400 to 800 তো, আর হোয়াইটের মধ্যে 7টা রং থাকে। তো হ্যাঁ, শুরু হয় মানে ইয়ের থেকে আর কি, 400 থেকে। আর রেডের ক্ষেত্রে গিয়ে শেষ হয় 800 ন্যানোমিটার। বুঝতে পেরেছো? আমরা কি বুঝছি? যে ডিসপারশন অফ লাইট। ডিসপারশন অফ লাইট জিনিসটা কি? যে লাইট 7টা রঙে ভেঙে যায়, মানে হোয়াইট লাইট 7টা রঙে ভেঙে যায়। কেন ভেঙে যায় সেই জিনিসটা কিন্তু বুঝছি আমরা। আমরা ডিসপারশন বুঝে নিয়েছি, বাট হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ডিসপারশন এটা কিন্তু আমরা পড়ছি, ঠিক আছে? তো এই যে 800 ন্যানোমিটার দেখা যায় রেডের হয়, আর এই যে ভায়োলেটের 400 ন্যানোমিটার হয়। এখন বিষয়টা হলো, এই ওয়েভলেন্থ যে আলাদা হয়, তো যখন আমি হোয়াইট লাইট এখানে মারবো তখন হোয়াইট লাইটটা
এয়ারের মতো যখন ছিল তো হোয়াইটই ছিল, অসুবিধা নেই। কিন্তু যখন ভেতরে ঢুকবে তখন তো রিফ্রেক্টিভ ইন্ডেক্স চেঞ্জ হয়েছে। এখন এই রিফ্রেক্টিভ ইন্ডেক্সটা চেঞ্জ হওয়ায় এই 7টা রঙের 7টা আলাদা আলাদা রিফ্রেক্টিভ ইন্ডেক্স। এখন 7জন 7 রকম বিহেভিয়ার শো করবে, কারণ 7টা রের ওয়েভলেন্থগুলো আলাদা। কারণ তোমাদের এটাও আমি পড়েছিলাম, ভি ইকুয়ালস টু এন ল্যামডা পড়িয়েছিলাম না, ভেলোসিটি ইকুয়ালস টু ফ্রিকোয়েন্সি ইন্টু ওয়েভলেন্থ। তাহলে ফ্রিকোয়েন্সি যদি কনস্ট্যান্ট থাকে, ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট থাকে, কারণ বলেছিলাম ফ্রিকোয়েন্সি কিসের উপর নির্ভর করে, সোর্সের উপর। কোন জায়গা থেকে লাইটটা আসছে ওই সোর্সের উপর ডিপেন্ড করে। আমি আজকে যদি একটা টর্চ নেই, তার মধ্যে 3টা সেল লাগাই বা 4টা সেল লাগাই, ওই অনুযায়ী ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে। টর্চের আলো বেশি হবে কম হবে, ইন্টেন্সিটি বেশি কম হবে, ওইটা অনুযায়ী আমাদের ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হবে। কিন্তু যদি একটা জাস্ট সিঙ্গেল সোর্স নিয়ে নিই টর্চের, এবং এটার মধ্যে ফ্রিকোয়েন্সিটাকে যদি কনস্ট্যান্ট করে দিই, ফ্রিকোয়েন্সি তো চেঞ্জ হচ্ছে না, তাহলে ওয়েভলেন্থ চেঞ্জ হলে কি চেঞ্জ হবে, ভেলোসিটি চেঞ্জ হবে লাইটের। তাহলে লাইটের যদি এখানে এই হোয়াইট লাইটটা ভেতরে ঢুকে যদি ওর 7টা রঙের 7টা ভেলোসিটি হয়, তাহলে তুমি কিভাবে বলতে পারো 7টা একই দিকে বেরোবে? তাহলে 7টা রের 7টা ভেলোসিটি হচ্ছে, তাহলে 7টা রের যদি 7টা ভেলোসিটি হয়, 7টা 7ভাবে বাঁকবে, 7ভাবে বেঁকে বেরোবে। তাহলে যখন এরকম করে ভিতরে ইনসিডেন্ট হবে, তখন ঘটনাটা এরকম হবে যে ভায়োলেট কোথায় আছে আমাদের, ওই যে ভায়োলেট, ভায়োলেটের কালারটা তো ভায়োলেট ভায়োলেট নেই, এরকম নেই আসলে, এটা এটা দেখা যায় না। এই রংটা নিলে এটা পিঙ্ক নেই, এটা ঠিক আছে না? তো আমরা যখন এই জিনিসটা দেখব, তখন আমরা দেখব যে যার ওয়েভলেন্থ বেশি, সরি কম, তো এখানে যার ওয়েভলেন্থ কম তার অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন সব থেকে বেশি হচ্ছে। ঠিক আছে, যখন এরকম হবে ডেভিয়েশনটা এরকম এরকম আসলে 7টা রঙে ভেঙে যাবে, তারপর ভায়োলেটটা এরকম লাস্টে এরকম করে বেরোবে, আর তার উপরে থাকবে, একদম উপরে কে থাকবে, রেডটা এরকম থাকবে, আর মাঝখানে VIBGYOR এরকম হবে। ঠিক আছে, তো ঘটনাটা এরকম হবে যে হোয়াইট লাইট যখন ঢুকলো প্রিজমের ভিতরে, তখন এই হোয়াইট লাইটের মধ্যে 7টা লাইট আছে, এবং 7টা লাইটের 7টা আলাদা আলাদা ওয়েভলেন্থ, আর 7টা আলাদা আলাদা ওয়েভলেন্থ হওয়ায় 7টার আলাদা আলাদা ভেলোসিটি হবে, আর আলাদা আলাদা ভেলোসিটি হওয়ায় 7টা আলাদা আলাদাভাবে বেরোবে। তখন এই ডিস্টিংক্টলি 7টা লাইটকে আমরা ইজিলি দেখতে পাবো। তাহলে হোয়াইট থেকে 7 কালার্স অফ লাইট যে স্ক্যাটার্ড হওয়া, বা এই যে মানে আলাদা আলাদা হয়ে যাওয়া, ঠিক আছে, মানে কি বলে আলাদাকে বাংলা ইংলিশে কি বলবো, স্ক্যাটারিং, ঠিক আছে, মোটামুটি স্ক্যাটারিং যে হয়ে যাওয়া, এই স্ক্যাটার হয়ে যাওয়া বা ডিস্টিংক্টলি যে 7টা রঙকে আলাদাভাবে দেখতে পাচ্ছি ফ্রম দ্যাট হোয়াইট লাইট ইজ নোন এজ ডিসপারশন অফ দ্য ফেনোমেনা ইন হুইচ এ কম্পাউন্ড লাইট মানে ওই লাইটের কথা বলছে আর কি, ঠিক আছে, স্প্লিট ইন্টু ইটস কনস্টিটিউয়েন্ট কালার্স ডিউ টু রিফ্রেকশন থ্রু এ রিফ্রেক্টিভ মিডিয়াম ইজ কল্ড ডিসপারশন অফ লাইট। এখন এই জিনিসটা মনে কি করে রাখবে যে ভায়োলেট নিচে হবে নাকি রেড নিচে হবে, এই জিনিসটা মুখস্থ রাখবো না আমরা। ঠিক আছে, তাহলে মনে কি করে রাখতে হয়, হ্যাঁ এখানে একটা রিলেশন আছে, দেখো উপরে একটা রিলেশন আমি রেখেছিলাম কি, মিউ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ল্যামডা। এটা মনে আছে তো, যে যার ওয়েভলেন্থ যত বেশি তার রিফ্রেক্টিভ ইন্ডেক্স তত কম হবে। এখন আরেকটা রিলেশন তোমরা একটু মাথাতে রাখবে, এই রিলেশনটা হলো মিউ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ডেল্টা। ঠিক আছে, এটা হলো অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। ঠিক আছে, মানে তুমি যত মানে কি বলে এটাকে বেশি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের মিডিয়াম নেবে, ঠিক আছে, আজকে যদি তুমি ওয়াটারে এক্সপেরিমেন্টটা করো আর যদি তুমি গ্লাসে করো, তাহলে তুমি দেখবে যে গ্লাসের মধ্যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনটা বেশি, কারণ তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি তার জন্য। ঠিক আছে, তাহলে এই যদি রিলেশনটা আমরা দেখি, আবার যদি এই রিলেশনটা দেখি, তাহলে কি বুঝতে পারছি বলো তো? ইয়েস, ডেল্টা ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ল্যামডা, 1/λ না, 1/λ হলে তো ডিরেক্টলি প্রপোর্শনাল, আমরা বলবো ডেল্টা ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ল্যামডা। কারণ দেখো মিউ আর ডেল্টা তো বন্ধু, ঠিক আছে, আর মিউর সাথে ল্যামডার আবার শত্রুতা, তাহলে দুশ্মন মানে দোস্ত কা দোস্ত দোস্ত, দুশ্মন কা দুশ্মন দুশ্মন, দোস্ত কা দুশ্মন দুশ্মন, ঠিক আছে, এরকম আসবে না বিষয়টা? তাহলে আলটিমেটলি রিলেশনটা কি পেলাম, এটা, এই রিলেশনটাই তোমাদের মাথাতে রাখতে হবে। এটা ভুলে গেলে অসুবিধা নেই, সিবিএসসি তোমাদের এটা মনে রাখতে হবে, কারণ তোমাদের এটা এইখান থেকে কোয়েশ্চেন আসে। ঠিক আছে, তো টিবিএসসি তোমরা যারা আছো তোমরা এই জিনিসটা বিশেষ করে মনে রাখবে। ঠিক আছে, যে ডেল্টা ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ল্যামডা, মানে যে লাইটের সব থেকে কম ওয়েভলেন্থ সেই লাইটের ডেভিয়েশন সব থেকে বেশি হবে, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, আর যে লাইটের সব থেকে বেশি ওয়েভলেন্থ তার
অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন সব থেকে কম হবে। তাহলে এই যদি হোয়াইট লাইট হয়, লাইটটা যদি এরকম করে যায়, এটা হোয়াইট তো হোয়াইটই দেই, ঠিক আছে। এই যদি হোয়াইট লাইট হয়, এই লাইটটা যদি এরকম করে যাওয়ার কথা থাকে, মনে করো গেল এরকম, ঠিক আছে, এটা তো ডেভিয়েশন হবে, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন হিসাব করবো আমরা। তাহলে এটা থেকে ভায়োলেটটা এরকম করে বেরোবে, আর এটা হবে রেড। আই বি জি ওয়াই ও, এরকম করে লাইটটা বেরোবে, ঠিক আছে। তো পুরো এরকম একটা কোণ। তো এখানে কি দেখা যাবে যে এই দেখো ভায়োলেটটা একদম নিচে, তো এই যে ভায়োলেটটা, এই যে ভায়োলেটটা একদম নিচে, তো ভায়োলেটের অ্যাঙ্গেলটা সব থেকে বেশি আর রেডের অ্যাঙ্গেলটা সব থেকে কম। তাহলে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন রেডের ক্ষেত্রে সব থেকে কম হয়, তাহলে রেড উপরে থাকবে আর ভায়োলেটটা নিচে থাকবে, মাথাতে রাখতে হবে জিনিসটা। বুঝতে পেরেছো? এই পুরো ঘটনাটা দেখতে হবে, বলো। হ্যাঁ, হোয়াইট তো রিফ্লেক্ট হবেই, হ্যাঁ হালকা একটু রিফ্লেক্ট হবেই, অবশ্যই হবে, ঠিক আছে। সবসময় রিফ্লেকশন সবসময় থাকে, হালকা কম বেশি, হালকা অল্প হলেও রিফ্লেকশন হবেই। সেটা তুমি আহ, সেটা তুমি মিরর নাও বা যে, হ্যাঁ রিফ্লেকশন না হলে তো ওই প্রিজমটা কি আমরা দেখতে পাবো না, ঠিক আছে না। রিফ্লেকশন তো হচ্ছে যে কোনো জিনিস হোক, যে জিনিসটা রিফ্লেক্ট হয় না, ঠিক আছে, যে জিনিসটা রিফ্লেক্ট হয় না সেই জিনিসটা আমরা দেখতে পাই না। বুঝতে পেরেছো? এগুলা কি আসছে নেক্সট? এই যে ডিসপারশন অফ লাইটটা দেখো কি করে হচ্ছে, পুরো একদম অ্যানিমেশনটা দেখো, বুঝতে পারবে। এটা তো হোয়াইট লাইট, এ না হবে আস্তে আস্তে, ঠিক আছে। এটা বোঝানোর মানে জিনিসটা প্রথম জাস্ট অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনটা বুঝিয়েছে, ঠিক আছে। তো এরকম যখন দেওয়া হয় তখন 7টা রং, এই যে সবগুলোর দেখো আলাদা আলাদা ওয়েভ লেন্থ, ঠিক আছে। এখানে কার কোনটা ওয়েভ লেন্থ বলতে পারবে? এটা কার হবে বলো তো? হ্যাঁ, এটা ভায়োলেটের হবে। ওয়েভ লেন্থ তো কোন জায়গাটা দেখো না, আমি আঁকি জিনিসটা, এই যে এই যে এই যে ওয়েভ লেন্থ তো এটা, তাহলে এই একটা কমপ্লিট ওয়েভ না, তাহলে এই তো একটা, হ্যাঁ এই তো একই কথা, না এই যে একটা কমপ্লিট ওয়েভ, তাহলে এই ওয়েভ লেন্থ হবে না এটা। আর রেডের ক্ষেত্রে কতটুকু যাচ্ছে দেখো তো, রেডের ক্ষেত্রে এই একটা কমপ্লিট ওয়েভ হচ্ছে, তাহলে রেডের তো ওয়েভ লেন্থ বেশি। তোমরা বুঝো জিনিসটা, এই যদি একটা ওয়েভ হয়, ঠিক আছে, আর এই যদি একটা ওয়েভ হয়, তাহলে কোন ওয়েভের ওয়েভ লেন্থ বেশি? উপরেরটা। কেন? এখান থেকে এখানে না একটা ওয়েভ, আর এটার এখান থেকে এখানে একটা ওয়েভ, এতটুকু ওয়েভ লেন্থ। হ্যাঁ ডিস্টেন্সই তো, একটা কমপ্লিট ওয়েভের ক্রেস্ট, অ্যামপ্লিটিউড না, ফ্রিকোয়েন্সি এটার বেশি, ফ্রিকোয়েন্সি এটার বেশি, রেডের ফ্রিকোয়েন্সি বেশি থাকে, সরি ভায়োলেটের ফ্রিকোয়েন্সি বেশি থাকে, ভায়োলেটের ওয়েভ লেন্থ কম, তার জন্য ভায়োলেটের ফ্রিকোয়েন্সি বেশি থাকে, ঠিক আছে। ওই তো কমপ্লিট একটা ওয়েভ তো এই জায়গাটারই, এখান থেকে শুরু করে এতটুকু, এই হলো একটা কমপ্লিট ওয়েভ। আর এটার দেখো কত বড় ওয়েভ, তো এটা রেডের ক্ষেত্রে হবে, এটা ভায়োলেটের ক্ষেত্রে। তাহলে এই দুটো রের ওয়েভ লেন্থ আলাদা, তার জন্য তাদের ভেলোসিটি আলাদা, তার জন্য তাদের ডেভিয়েশন আলাদা, বাস। কত সুন্দর করে বল। হ্যাঁ, ও তো পুরো উল্টো, পুরো উল্টো আর কি, হ্যাঁ রেডের ফ্রিকোয়েন্সি কম, ঠিক আছে। একটা মনে রাখবে শুধু, 400 to 800 বাস। 400 ভি জিওর থেকে শুরু হয়, ভি থেকে আর এর মধ্যে গিয়ে রেডের 800, তাহলে রেডের ওয়েভ লেন্থ বেশি, ঠিক আছে। তাহলে ওয়েভ লেন্থ বেশি হলে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন তার কম হইব, বাস উল্টা পুরো রিলেশন, বাস এর থেকে বেশি আর লাগতো। হ্যাঁ, এই যে, ঠিক আছে। রামন এফেক্ট কোথায় পড়েছো? তাই নাকি? হ্যাঁ, রামন এফেক্টের কিছু একটা আছে এগুলো। তো এই রেডের মধ্যে ওয়েভলেন্থটা সব থেকে কম হবে, মানে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন কম হবে, এই যে এই জায়গাটা দেখে বুঝতে পারবে, ঠিক আছে। এই যে, ঠিক আছে, এই যে এই যে এখানে এখানে দেখো, এই যদি রেডটা বেরোয় তাহলে রেডেরটা সব থেকে কম আর ভায়োলেটটা সব থেকে বেশি। আর এটা এটা সবই বলে, ঠিক আছে, ঠিক আছে। এটা শুধু রেড দিয়ে দেখিয়ে দিয়েছে আর কি, ঠিক আছে, শুধু রেড দিয়ে বুঝিয়ে দিয়েছে। আর এই যে ভায়োলেট দিয়ে, ভায়োলেটটা দেখো অনেক নিচে আসবে ভায়োলেটটা, ঠিক আছে, পুরো লেখা আছে ওর
অ্যাঙ্গেল ডেভিয়েশন মিনিমাম হবে আর ওইটার ডেভিয়েশন ম্যাক্সিমাম হবে, রেডেরটা মিনিমাম হবে আর ওইটার ম্যাক্সিমাম হবে। ঠিক আছে, ক্লিয়ার? এগুলো আর বাদ দাও, আর বেশি কিছু লাগবে না এখানে। এখন স্প্রেকট্রাম, হোয়াট ইজ স্প্রেকট্রাম? এই যে ঘটনাটা হলো, ঘটনাটার পর রেজাল্ট যেটা হলো সেটাই হলো স্পেকট্রাম। মানে এই যে 7টা রং বেরোলো, এই যে জিনিসটা দেখতে পাচ্ছি, দিস ইজ নন স্পেকট্রাম। কি বলছে? দ্য ব্যান্ড অফ ডিফারেন্ট কালার্ড লাইট অবটেন্ড অ্যাজ এ রেজাল্ট অফ দ্য ডিসপারশন অফ হোয়াইট অর পলিক্রোমেটিক মিক্সড লাইট ইজ কল্ড স্পেকট্রাম। ঠিক আছে, পলিক্রোমেটিক লাইট মানে বা মনোক্রোমেটিক লাইট, পলিক্রোমেটিক লাইটই ধরো, ঠিক আছে, মানে মিক্সড লাইট আর কি। পলিক্রোমেটিক মানে, মনোক্রোমেটিক মানে একটা বলা, আর পলি মানে অনেকগুলা, অনেকগুলা কালারের মিক্সচার অফ লাইট যখন মারা হয় তখনই যে ঘটনাটা ঘটে সেই ঘটনাটাকেই আমরা বলি স্পেকট্রাম। এখন স্পেকট্রাম দু রকমের হয়, ঠিক আছে, একটা হলো পিওর স্পেকট্রাম, এগুলো কষ্ট বলে দিয়েছি, একটা হলো পিওর স্পেকট্রাম আর একটা হয় ইমপিওর স্পেকট্রাম। এখন পিওর স্পেকট্রাম কোনটা? পিওর স্পেকট্রাম হলো এই ধরনের স্পেকট্রাম যেটার মধ্যে লাইটগুলো ডিস্টিংক্টলি তুমি দেখতে পাবে, 7টা রং আলাদা আলাদাভাবে, একটার উপর একটা ওভারল্যাপ না, সুন্দরভাবে দেখা যায়। ঠিক আছে, রামধনু কিন্তু, রেইনবো কিন্তু পিওর না, রেইনবোর মধ্যে সব কালার ডিস্টিংক্টলি দেখা যায় না, গ্রিন তুমি জীবনে দেখতে না, 3-4টা কালার খুব বেশি, ঠিক আছে, খুব রেয়ার, ভাগ্য ভালো থাকলে। ঠিক আছে, তো স্পেকট্রাম ইন হুইচ দ্য ডিফারেন্ট কালার্স অফ লাইট ডু নট ওভারলেপ, একটার উপর একটার ওভারলেপ যখন করে না, 7টা রঙকে আলাদাভাবে সুন্দরভাবে দেখা যায়, সেই ধরনের স্পেকট্রামকে আমরা বলি কি? পিওর স্পেকট্রাম। আর বাকিগুলোকে বলবো, যেটার ওভারলেপ হয়ে যায় সেটাকে বলবো ইমপিওর স্পেকট্রাম। বোঝা গেছে? হ্যাঁ, এক্সাম্পল আছে নি এখানে? ও আচ্ছা, হ্যাঁ, এটা আসবে, গিভ অ্যান এক্সাম্পল অফ ন্যাচারাল ইমপিওর স্পেকট্রাম। ঠিক আছে, এরকম করে কোশ্চেন আসবে। ঠিক আছে, হুম, হতে পারে। ঠিক আছে, এটা তো এমন কোনো কথা না যে আকাশের মধ্যে একটাই হবে। ঠিক আছে, তো অনেকগুলো হতে পারে। রেইনবো, এখন আমরা যে জিনিসটা পড়লাম সেটা তো একটা কনসেপ্ট, এখন কনসেপ্টটাকে নেচারের সাথে রিলেট করব। তো এখন নেচারের সাথে যখন রিলেট করব, আমাদের যে হোয়াইট সোর্স অফ লাইট হবে সেটা হবে আমাদের সান। ঠিক আছে, আমাদের যে প্রিজমটা ছিল সেটা হবে ওয়াটার ড্রপলেটস। ঠিক আছে, বা আইস হতে পারে, ওই ক্লাউডস হতে পারে, ক্লাউডসের মধ্যে দিয়ে লাইট যাবে। ঠিক আছে, এটা হবে মানে অন্য একটা রিফ্রেক্টিভ ইন্ডেক্স এক কথায়, এয়ার থেকে আলাদা, এটার মধ্যে লাইট যাবে, এটা থেকে লাইট যখন বেরিয়ে আসবে তখন স্ক্যাটার্ড হয়ে বেরিয়ে আসবে, আর ওইটাই আমরা আকাশের মধ্যে দেখতে পাই। বাস, সিম্পল। বোঝা গেছে জিনিসটা? তাহলে এটাই হলো কজেস অফ রেইনবো ফর্মেশন। ঠিক আছে, আচ্ছা, নেক্সট আমাদের টপিক যেটা অ্যাটমসফেরিক রিফ্রেকশন। ঠিক আছে, ঠিক আছে, তো দেখো, এখন দেখো, আগে ঘটনাটা দেখে নাও, তারপর আমি বলছি কি হয়। দেখো, প্রশ্নটা হলো হোয়াই ডু স্টার্স অ্যাপিয়ার্স টু টুইঙ্কেল। এখন অ্যাটমসফেরিক রিফ্রেকশন জিনিসটা কি আগে এটা বুঝিয়ে দিই। রিফ্রেকশন তো বুঝো, রিফ্রেকশন মানে কি? বেন্ডিং অফ লাইট। অ্যাটমসফিয়ারে যে বেন্ডিং হয় লাইটের, ওইটার নাম হলো অ্যাটমসফিয়ারিক রিফ্রেকশন। ঠিক আছে, এখন অ্যাটমসফিয়ারে কেন ব্যান্ড হয়? অ্যাটমসফিয়ারে তো রিফ্রেক্টিভ ইন্ডেক্স আলাদা না, সবই তো বাতাস, সবই তো হাওয়া, তারপরও কেন এরকম এরকম না 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 না, কেন হয় এরকম? কারণ ডিউ টু ডিফারেন্স ইন এয়ার, ডিউ টু, সরি, ডিউ টু ডিফারেন্স ইন টেম্পারেচার অফ এয়ার। ঠিক আছে, ডিউ টু ডিফারেন্স ইন এয়ার ডেন্সিটি বা টেম্পারেচার অফ এয়ার। এখন দেখো বিষয়টা কি, দেখো, হ্যাঁ, এখন বিষয়টা বুঝো। দেখো, যখন কোনো জিনিস গরম থাকে তখন তার ডেন্সিটি বেশি থাকে না কম থাকে? গরম যখন থাকে ডেন্সিটি কম থাকে, এটা মাথাতে রাখবে। ঠিক আছে, ঘন জিনিস ঠান্ডা থাকে, গরম করলে এটা পাতলা হয়ে যায়। ঠিক আছে, তার মানে কি? গরম জিনিস কম ডেন্সার থাকে। তাহলে, তাহলে দেখো, শোনো, বুঝো, তাহলে এই যে সূর্য এখানে আছে না, সান, আর আমরা এই জায়গাতে আছি, তো আমাদের মাঝখানে অনেকগুলো অ্যাটমসফিয়ারের লেয়ার আছে। ঠিক আছে না, অ্যাটমসফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, কতগুলো স্পেয়ার আছে। ঠিক আছে, পুরো একদম স্পেস পর্যন্ত আছে। তো এতগুলো যে লেয়ার আছে সবগুলোর মধ্যে তো এয়ার থাকে, তো এই সবগুলো লেয়ারের মধ্যে কি টেম্পারেচার সেম থাকবে? অবভিয়াসলি না। আমরা জানি আমরা যত উপরে যাই তত ঠান্ডা লাগে। ঠিক আছে না, হায়ার অল্টিটিউডে যত যত দেয়, ঠিক আছে, এয়ার তত ঠান্ডা থাকে। ওই যে হিলি এরিয়াসে আমরা যখন যাই, তোমরা যদি আমাদের ওই পার্শ্ববর্তী রাজ্য যে হাফলংয়ে যদি যাও, ঠিক আছে, হাফলংয়ে যদি যাও, ওইখানে গিয়ে দেখবে তোমরা যে মানে যদি উপরে উঠো তখন দেখবে প্রচণ্ড ঠান্ডা লাগে, কুয়াশা বেশি। আরে হাফলং যেতে হবে না, তুমি জম্পুই যাও না, এখনই তুমি জম্পুই যাও, গিয়ে দেখবে কম্পারেটিভলি ধর্মনগরের তুলনায় অনেক ঠান্ডা এখানে। তো যত হাই অল্টিটিউডে যাই ঠান্ডা লাগে, তার মানে কি? এয়ারের টেম্পারেচার ডিফারেন্স আছে। তাহলে এয়ারের যদি টেম্পারেচার ডিফারেন্স থাকে তাহলে ডেন্সিটি ডিফারেন্স থাকবে, আর ডেন্সিটি ডিফারেন্স মানেই তো রিফ্লেকশন, ঘনত্ব আলাদা আলাদা।
ঠিক আছে? তো এখানে ডেনসিটির যে ডিফারেন্স হবে তার জন্য লাইটটা কি হয় আস্তে আস্তে বেঁকে বেঁকে আসে। তো ঘটনাটা কি হয় যে এই যে স্টারটা, মনে করো একটা স্টার এখানে আছে, ঠিক আছে, তুমি এখানে আছো, এখন এই স্টার থেকে যখন লাইট রে আসে স্ট্রেইট আসে না, লাইটটা প্রচণ্ড সবসময় কি হয় বেঁকে বেঁকে আসে, এরকম করে বেঁকে বেঁকে আসে। তো বেঁকে বেঁকে আসতে আসতে তোমার চোখে এই জায়গাতে এসে যখন ঢুকে, তোমার চোখ কী ভাবে লাইটটা কোথা থেকে আসছে, এখানে কোনো একটা জায়গা থেকে। তাহলে এই লাইটের একটা ভার্চুয়াল ইমেজ তৈরি হয়। দিস ইজ দ্য অ্যাপারেন্ট পজিশন অফ দ্য স্টার। এটাও আমাদের রিফ্লেকশনের জন্য হয়। এখন এখানে প্রশ্ন করেছে হোয়াই ডু স্টার্স অ্যাপিয়ার্স টুইঙ্কেল, এটা আরেকটা কোয়েশ্চেন, কিন্তু এটারও রিজন অ্যাটমসফিয়ারিক রিফ্লেকশন। কেন হয় দেখো, যখন বারবার রিফ্লেকশন হয়, তো বারবার যখন রিফ্লেকশন হবে লাইটের ইন্টেন্সিটি চেঞ্জ হবে, ঠিক আছে, লাইটটা একই স্ট্রেট পাতে আসছে না, বারবার ইন্টেন্সিটি চেঞ্জ করে আসছে, ওর জায়গা বারবার চেঞ্জ করে আসছে, জিগজ্যাগ মোশন করে আসছে। তাহলে বারবার যখন জিগজ্যাগ মোশন করে আসবে, তো তোমাকে যদি, তোমার থেকে যদি মনে করো মোটামুটি 400-500 মিটার দূরে স্ট্রেইট একটা রাস্তা, কেউ যদি টর্চ অন অফ করে, তাহলে জিনিসটা কীরকম মনে হবে তোমার? জিনিসটা টুইঙ্কলিং মনে হবে না জিনিসটা? তো এখানে জিনিসটা এরকম হচ্ছে, আসলে লাইটটা বারবার এখানে এই যে জিগজ্যাগ মোশন করে বেঁকে বেঁকে বারবার তোমার চোখে যে আসছে, তার জন্য তোমার লাগছে যে এটা টুইঙ্কলিং করছে। আসলে টুইঙ্কলিং না, কিছু না, এটা ইজ জাস্ট এ সান। স্টার কিন্তু নাথিং বাট সানই, বা সান ইজ নাথিং বাট এ স্টার। ঠিক আছে? স্টার, স্টার সম্পর্কে ধারণা জানো তো? স্টার চিনো তো? স্টার কি? ইট ইজ, হ্যাঁ হ্যাঁ, ইট ইজ নাথিং বাট এ হেভেনলি বডি, যেখানের মধ্যে প্রচণ্ড নিউক্লিয়ার ফিউশন হচ্ছে। ঠিক আছে? আর কিচ্ছু না কিন্তু, ঠিক আছে? তো ওইটা অন্য জিনিস, নিউক্লিয়ার ফিউশনের পার্ট। অন্য একদিন আমরা ক্লাস করলে বুঝবো স্টার কি, সান কি, ঠিক আছে? এই জিনিসগুলো অন্য একটা ক্লাসে বুঝবো। না, এগুলো নেই আমাদের, ঠিক আছে? এগুলো আগে ছিল, এখন আবার অ্যাড করছে নিউ সিলেবাসে, আবার হয়তো বা অ্যাড করবে। মডার্ন ফিজিক্সের একটা চ্যাপ্টার আছে, এটার মধ্যে অ্যাড করবে মনে হচ্ছে আমার। আচ্ছা, তো দেখো না, তোমরা তোমাদের পরে যারা আসবে তো ওরা ওরা দেখতে পারবে আর কি, ঠিক আছে? তো এখানে এই যে ঠিক আছে, না এটা অ্যাটমসফিয়ার বোঝাচ্ছে আর কি, ঠিক আছে? ও বোঝাচ্ছে যে এটা সারফেসে আছে আর এটা অ্যাটমসফিয়ার। তো এই যে রেটা আসলো এখানে, কি হলো, বেঁকে বেঁকে আসলো, তাহলে ওর চোখে যখন এসে ঢুকবে, ও এই তারাটাকে কোথায় পাবে বলো তো? এখানে পাবে। দিস ইজ, তো আমরা স্টারকে যেখানে দেখি আসলে দিস ইজ নট দ্য অ্যাকচুয়াল পজিশন অফ দ্য স্টার, এটা হয়তো বা অন্য কোনো জায়গাতে আছে, ঠিক আছে? বলো, ঠিক আছে? তাহলে টুইঙ্কলিং এরও রিজন হলো অ্যাটমসফিয়ারিক রিফ্লেকশন, আর অ্যাপারেন্ট পজিশন অফ দ্য স্টারেরও রিজন হলো অ্যাটমসফিয়ারিক রিফ্লেকশন। আরেকটা রিজন আছে অ্যাটমসফিয়ারিক রিফ্লেকশনে, ঠিক আছে? বা ওই যে জিনিসটা, এটাকে আমরা বলবো স্ক্যাটারিং অফ লাইট। লাইট যে স্ক্যাটার্ড হয়ে যায়। এখন দেখো, আগে যে একটা প্রশ্ন তোমাদেরকে বলেছিলাম যে ওই কি বলে, সানরাইজ এবং সানসেটের সময় সানকে রেড দেখা যায়, সানকে দুপুর 12টার সময় হালকা ইয়েলোইশ বা মানে হোয়াইটিশই দেখা যায়, ঠিক আছে? কোনো কোনো সময় স্কাইকে আমরা মানে স্কাই কালার বা স্কাই ব্লু দেখি, কখনো রেড দেখি, ঠিক আছে, বা অরেঞ্জ দেখি, বিভিন্ন এই ধরনের কালার দেখি। তো তো এই কালার্সগুলো কেন দেখি? দিস ইজ অল ডিউ টু অ্যাটমসফিয়ারিক, সরি, স্ক্যাটারিং অফ লাইট। অ্যাটমসফিয়ারিক রিফ্লেকশন না, এটাকে বলি আমরা স্ক্যাটারিং অফ লাইট। এখন দেখো, লাইটের একটা কন্ডিশন থাকে, ঠিক আছে, বা একটা ধর্ম আছে লাইটের, ঠিক আছে? আমরা তো আগের ক্লাসে লাইটের একটা ক্যারেক্টারিস্টিক্স কি পড়েছিলাম, ধর্ম মানে ক্যারেক্টারিস্টিক্স আর কি, যে লাইট একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে গেলে ব্যান্ড হয়। কেন ব্যান্ড হয়? ভেলোসিটি কমে, এগুলো জিনিস রিফ্লেকশন হয়, ঠিক আছে? তো এখন লাইটের আরেকটা ক্যারেক্টারিস্টিক্স পড়বো, এটা যে লাইট যখন কোনো একটা পার্টিকেলের সাথে মানে স্ট্রাইক করে, তখন লাইটটা স্ক্যাটার্ড হয়ে যায়, ঠিক আছে? লাইটের মানে হোয়াইট লাইটটা স্ক্যাটার্ড হয়ে 7টা রঙে ভাগ হয়ে যায়, ঠিক আছে? এখন মানে যখন কোনো পার্টিকেলের সাথে ওর বাড়ি লাগে আর কি, ঠিক আছে? ওইটাই কি আমরা বলি ওই আসলে এই রামান ইফেক্ট যেটা, ঠিক আছে, স্ক্যাটারিং অফ লাইট বিশেষ করে আর কি, ঠিক আছে? When white light passes through an optical medium, the particle of the medium and the fine suspended particles within it absorbs the light and scatter the absorbed light in different direction. This spreading of light in such a manner is called scattering of light. বিষয়টা এরকম হয় যে একটা পার্টিকেল মনে করো এখানে আছে, একটা লাইট যদি আসে, লাইটটাকে আমি ওয়েভ ভাবে ড্র করি, অসুবিধা হবে না তো? তো মনে করো এটা একটা ওয়েভ, এটা লাইট, ঠিক আছে? এটা যখন আসে, এই ওয়েভটা একটা এনার্জি, মনে রাখবে, ঠিক আছে? দিস ইজ এ কাইন্ড অফ এনার্জি। তো এই এনার্জিটা যখন আসে এই পার্টিকেলের মধ্যে পড়ে, এই পার্টিকেলে ওই এনার্জিটাকে অ্যাবজর্ব করে। লাইট তো, লাইটটা এনার্জি অ্যাবজর্ব করবে, ঠিক আছে? পাতাও তো অ্যাবজর্ব করে লাইট এনার্জি, জানো, ফটোসিনথেসিস প্রসেসে। তো সেম এরকম ওই পার্টিকেলটাও কী করবে, এনার্জিটাকে অ্যাবজর্ব করবে, করে তারপরে এই এনার্জিটাকে ও স্প্রেড করে দেবে,
ঠিক আছে, ওইটা কি আমরা বলি স্ক্যাটারিং অফ লাইট। ঠিক আছে, বড় ক্লাসে উঠলে জানবে কেন হয়, কোন পার্টিকেল কোনটাকে স্ক্যাটার করতে পারে, কোন টাইপের ওয়েভে কোন পার্টিকেলকে স্ক্যাটার করতে পারে, কোনটা বেশি হয়, এটা হালকা একটু বলে দেবো আমি, যে ভায়োলেট, ইন্ডিগো, ব্লু এই ধরনের লাইটের স্ক্যাটারিংটা বেশি হয়। ঠিক আছে, প্রথম দিকের যেগুলো যাদের ওয়েভলেন্থ কম থাকে। কেন এই জিনিসটা হয় দেখো, আমাদের অ্যাটমসফিয়ারে পার্টিকেলস যেগুলো থাকে এগুলোর ডায়ামিটার তো খুব কম থাকে, খুব ছোট ছোট পার্টিকেলস থাকে, ডায়ামিটার অনেক কম থাকে। তো এই যে ভায়োলেট, ইন্ডিগো, ব্লু এদের তো ওয়েভলেন্থটা কম। তো এদের ওয়েভলেন্থ যতটুক, ঠিক আছে, এই যে পার্টিকেল আমি ড্র করি, ঠিক আছে, এটা একটা ওয়েভ, ঠিক আছে, এটার ওয়েভলেন্থ মনে করো কথার কথা 400 ন্যানোমিটার, এটা ভায়োলেট না। আর সেম আমাদের অ্যাটমসফিয়ারেও যে পার্টিকেলসগুলো পাওয়া যায় এগুলো খুব ছোট ছোট, এগুলারও ডায়ামিটার অ্যাপ্রক্সিমেট থাকে 400 ন্যানোমিটার। তো পার্টিকেলের ডায়ামিটারের সাথে ওয়েভের ওয়েভলেন্থ যদি ম্যাচ হয়ে যায় তখন ওই ওয়েভটা পার্টিকেল ধরতে পারে। বুঝতে পেরেছো? ওই পার্টিকুলার ওয়েভটাকে পার্টিকেল ধরতে পারবে, তার থেকে বড় যদি ওয়েভ হয় তাহলে পার্টিকেল ধরতে পারে না। তাহলে বড় ওয়েভ কোনগুলো থাকে? রেড, ইয়েলো, অরেঞ্জ এগুলো থাকে বেশি, তো এইগুলার স্ক্যাটারিংটা কম হয় কম্পারেটিভলি। ঠিক আছে, তো দেখা যায় যে ম্যাক্সিমাম ভায়োলেট, ইন্ডিগো, ব্লু এগুলো স্ক্যাটার হচ্ছে। তার জন্যই আমরা আসলে আমাদের যে অ্যাটমসফিয়ারটা এটাকে আমরা ব্লু দেখি, আর অ্যাটমসফিয়ারকে আমরা স্কাই স্কাই বলে চিল্লাই। ঠিক আছে, স্কাই বলে এমন কিছুই নেই, আকাশ বলে কোনো এরকম কিছু নেই। ঠিক আছে, এই যে দেখো, এটা আমাদের সারফেস, তো এটা আমাদের সারফেস, তো তো এখানে কি থাকে? এগুলা অ্যাটমসফিয়ার। ঠিক আছে, এই অ্যাটমসফিয়ার, আর তুমি এখানে আছো, তাহলে লাইট রে যখন বাইরে থেকে এরকম করে আসে, আসার পরে ওই জায়গাতে আসার সময়ই এখানে কি হয়, লাইট কি হয়, স্ক্যাটার্ড হয়ে যায়। আর তুমি তাকিয়ে দেখো ব্লু কালার বা স্কাই কালার আর বলো এই তো আকাশ। এটা আকাশ কিছু না, যদি অ্যাটমসফিয়ার সরে যায় তাহলে হোয়াট উইল সি দ্য স্কাই? ব্ল্যাক কালার, যেটা মুন থেকে যেটা দেখা যায়, অন্য প্ল্যানেট থেকে যেটা দেখা যায়। হ্যাঁ বলছি, একটা একটা বলবে, আগে ব্লুটা বুঝো। ঠিক আছে, আগে ব্লুটা বুঝে নিয়েছো সবাই যে ব্লু কেন হয়, কারণ ব্লু এর স্ক্যাটারিংটা বেশি হয়। এখন রেড কখন হয় বিশেষ করে? সকাল থেকে বেশি দেখা যায়, সানসেটের সময়। এখন এটার যে রিজন, মেইন রিজন, এটা হলো সানের পজিশন। ঠিক আছে, সকাল দিকে সান যখন রাইজ হয়, সানরাইজ যখন হয়, সান কোথায় থাকে? পুরো ইস্টে এখানে থাকে। ঠিক আছে, ইস্টে এই জায়গাতে থাকে না? তো এই দিকে থাকে। আর সানসেটে কোথায় থাকে? একদম ওয়েস্টের দিকে থাকে। তো আর এটা হলো নুনের মধ্যে, মনে রাখবে। তো এই তিনটে কন্ডিশনের মধ্যে দেখো সান সব থেকে বেশি আমাদের থেকে দূরে কোন সময় থাকে? ডিউরিং সানরাইজ অ্যান্ড সানসেট। এই দুটো সময়ই দেখা যায় সানরাইজ এবং সানসেটে ম্যাক্সিমাম ডিস্টেন্স সান আমাদের থেকে থাকে, ম্যাক্সিমাম দূরত্বে থাকে। তো তখন যখন সানের রেটা, হোয়াইট লাইটটা আসে, তখন এই হোয়াইট লাইট যখন আসে তখন ম্যাক্সিমাম সবগুলো স্ক্যাটার্ড হয়ে যায়। থাকে কোনগুলো? রেড, অরেঞ্জ, ইয়েলো। তো ওইগুলো তোমার চোখে এসে ঢুকে, তখন তুমি সানটাকে রেড কালার দেখতে পাও। হ্যাঁ, ওইগুলো স্ক্যাটার্ড হয়ে যায় আর কি ওইখানে হ্যাঁ, স্ক্যাটার্ড হয়ে, মানে পুরো স্ক্যাটার্ড হয়ে যায় আর কি আকাশের মধ্যে। তোমার দেখতে পারে। ঠিক আছে, তুমি যেটা দেখছো সেই জিনিসটাকে আগে এক্সপ্লেন করো, বুঝতে পারছো? দাঁড়াও, হয়তো বা অন্য কেউ দেখতে পারে, এখন পজিশন অনুযায়ী তো ডিপেন্ড করবে। ঠিক আছে, এখন অন্যজনের জন্য এটা দুপুর হতে পারে। এখন এখানে যে পার্সনটা আছেন, আমাদের তো আর্থটা তো জানো কিরকম থাকে, সব জায়গাতেই মানুষ আছে মোটামুটি, নর্থ পোল আর সাউথ পোল বাদ দিলে। ঠিক আছে, তো এখানে যা আছে তার জন্য এটা দুপুর হবে, তোমার জন্য সকাল হবে। তো এগুলো তো তোমরা পড়েছো ল্যাটিটিউড লঙ্গিটিউডসে যে টাইম ডিফারেন্সটা হয়। ঠিক আছে, তো এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি, যে ম্যাক্সিমাম ডিস্টেন্স কাভার করায় কি হচ্ছে, যে ম্যাক্সিমাম লাইট স্ক্যাটার্ড হয়ে যাচ্ছে। আর ম্যাক্সিমাম লাইট স্ক্যাটার্ড হয়ে থাকছে কোনগুলো? রেড, লাস্টের গুলো রেড, অরেঞ্জ, ইয়েলো এগুলো। তা এগুলো এসে যখন তোমার চোখে ঢুকবে, তো তুমি একটা জায়গা থেকে লাইট যেগুলো আসছে সেই লাইটটার পার্সপেক্টিভে তো জিনিসটাকে দেখতে পাবে। তোমাদেরকে একটা জিনিস বলিনি মনে হয় না, মনে করো ওই যে এই বোতলটা, ঠিক আছে, এই বোতলের যে ক্যাপটা, এটা আমরা কি কালার দেখতে পাচ্ছি? ব্লু কালার। কেন ব্লু কালার দেখতে পাচ্ছি জানো? কারণ হলো, না, কারণ হলো হোয়াইট লাইট যখন এখানে পড়ছে, পড়ার পর হোয়াইট থেকে কয়টা রং বেরোয়? 7টা। 7টার মধ্যে সবগুলো রে সে অ্যাবজর্ব করছে, একটা শুধু ছাড়ছে। কোনটা? ব্লুটা। শুধু ব্লুটা সে স্ক্যাটার করছে। তার জন্য আমরা এটাকে ব্লু কালার দেখি। তার মানে কি, যে ওইটাই তো পেইন্টের কালারটা। ঠিক আছে, যে এই যে হোয়াইট কালার কেন দেখতে পাচ্ছি, এই ওয়ালগুলো কেন হোয়াইট দেখতে পাচ্ছি? কারণ কারণ এখানের মধ্যে লাইট এসে পড়ে, সবগুলো লাইট তোমার চোখে আসছে।
কোন পাখি গেলে এগুলো অ্যাবজর্ব করে নিচ্ছে, এটা এটা অ্যাবজর্পশনের অন্য কনসেপ্ট, এটা স্ক্যাটারিং এর না। ঠিক আছে, এটা অ্যাবজর্পশনের। বাস আমি জাস্ট ওই জিনিসটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আমরা যে জিনিসের যে কালার দেখি সে কি কারণে দেখি, এই কারণে দেখি যে ওই জিনিসটা ওই কালারটা বেরোচ্ছে, ওই ওই লাইটটা বেরোচ্ছে। ঠিক আছে, আমরা যদি ওর ড্রেসটা যে কি বলে রেড আছে, কারণ কি যে রেড কালার আমার চোখে আসছে, রেড লাইটটা আসছে, তাহলে সানের থেকে কোন কালারটা তোমার চোখে আসছে? রেড, তাহলে সানকে তুমি কি দেখতে পাবে? রেড। বাস সিম্পল ব্যাপার। হ্যাঁ, ওইটাই তো একই তো কথা। এটা মানে ঘটনাটা কি বলছি আমি, ঘটনাটা তো মোটামুটি সেমই। তোমার চোখে যে লাইটটা আসবে, তোমার ড্রেস থেকে আমার চোখে কোন লাইট আসছে? রেড। রেড বাদ দাও না, রেড আসছে, তার জন্য আমি এটাকে রেড দেখতে পাচ্ছি। এখন অনেক অনেক ইয়েস, কালার ব্লাইন্ডনেস, আমি এটা বলতেছিলাম। এখন অন্য একটা পার্সন তোমার এটাকে রেড দেখবে না, সে হয়তো বা ব্ল্যাক দেখবে, কারণ ওর চোখে রেড আসছে না। তাহলে কালারটা পার্সপেক্টিভ। ঠিক আছে, পার্সন টু পার্সন ভেরি করে কালারটা। আমার কাছে এটা ব্লু লাগতে পারে, অন্য কারোর কাছে এটা গ্রিন লাগতে পারে। হ্যাঁ, হতে পারে। এই যে জিনিসটা শোনো, এটা তোমরা অনেকে লক্ষ্য করেছো কিনা আমি জানি না। পুজোর সময় তুমি মনে করো একটা রেড কালারের ড্রেস পরে গেলে, এগুলো অনেক ঘটনা হয়। ঠিক আছে, এগুলো আমি বলছি না, এগুলো ক্লাস 12-এর জিনিস। পুজোর সময় তুমি মনে করো রেড কালার ড্রেস পরে গেলে, তুমি ভায়োলেট লাইটে যাও, দেখবে তুমি অন্য কালার দেখতে পাচ্ছ, ব্ল্যাক দেখা যায়। এটা কারণ কি? কারণ তোমার ড্রেস থেকে কোন কালারটা বেরোনোর কথা ছিল? রেড। আমি রেড লাইটই ফালাইনি, রেড লাইটই ফেলিনি। আমি আমি যদি হোয়াইট ফেলতাম তাহলে ও রেড ছাড়তো। ঠিক আছে, মানে ওইটাই আর কি, মানে ল্যাম্প আর কি, ল্যাম্প। ঠিক আছে, তো তুমি যদি একটা কালারের ড্রেস পরো, মনে করো গ্রিন কালারের পরলে, ঠিক আছে, গ্রিন কালারের ড্রেস পরলে আর ভায়োলেট লাইটের মধ্যে যদি দাও, তোমার ড্রেসটাকে ব্ল্যাক দেখা যাবে। ঠিক আছে, একদম সিম্পল ব্যাপার। কেন? কারণ তুমি গ্রিন কালারে যখন যাবে, মানে গ্রিন কালারের ড্রেস পরে যখন যাবে, যদি হোয়াইট লাইটের মধ্যে যাও, তাহলে তোমার গ্রিন কালারের যে ড্রেসটা, ওর কাছে অপশন থাকবে যে তুমি 7টা রং পাচ্ছ, এখন ছাড়বে কোনটা? ও বলবে আমি রেড গ্রিনটাই ছাড়বো, আমার ড্রেসের যে কালার। কিন্তু ও পাচ্ছেই ভায়োলেট, তো ও ছাড়বে কি? কিছুই ছাড়বে না, মানে কি ড্রেসটা ব্ল্যাক লাগে। তো এগুলো অ্যাবজর্পশন অফ লাইট, এটা অন্য জিনিস। বাট এটার সাথে জাস্ট রিলেট করে এতটুকু কথা আমার বলার ছিল যে যে জায়গা থেকে যে কালারটা আসবে, ওই জায়গাটা ওই কালারের লাগবে, বাস। ঠিক আছে, আমরা যে জিনিস যে কালার দেখি, তার মানে কি ওইখান থেকে ওই কালারটা আসছে। আজকে আমরা এই রুমটা হোয়াইট দেখছি, কারণ রুমের থেকে সবগুলো লাইট আসছে, পার্টিকুলার এটা দেখছি। ঠিক আছে, আজকে এটাকে ব্ল্যাক কেন দেখছি? কারণ এটা থেকে কোনো কালার আসছে না, এটা সবগুলো কালার অ্যাবজর্ব করে নিচ্ছে। এগুলো অন্য অনেক জিনিস। ঠিক আছে, সব অ্যাবজর্ব করে নেয়, হোয়াইট কালার পুরো হোয়াইট সব রিফ্লেক্ট করে নেয়। ঠিক আছে, তো সানের থেকে কোন রেটা, মানে কোন লাইটটা তোমার চোখে আসছে? রেডটা, তার জন্য এটাকে রেড দেখতে পাবে। সানসেটের সময় সেম ঘটনা। সানসেটের সময় দেখো না না, আরইডি আরইডি। ঠিক আছে, আর সানসেটের সময় সেম হবে। সানসেটের সময় তুমি রেড দেখতে পাবে, কিন্তু যখন নুনে থাকবে, হরাইজনে একদম উপরে থাকবে, তোমার মাথার উপরে, তখন এই ডিস্টেন্সটা অনেক কম হয়। তো তখন লাইট রেটা স্ক্যাটার হওয়ার সময়ই পায় না, তখন ম্যাক্সিমাম হোয়াইট লাইটই তোমার চোখে আসে। ঠিক আছে, স্ক্যাটার যে হবে এই ডিস্টেন্সটাই পায় না সে। ঠিক আছে, অল্প জায়গার মধ্যে স্ক্যাটারিং তো হবে না। ঠিক আছে, এই ডিস্টেন্সটা কিন্তু অনেক দূর, এটা কিন্তু 1-2 কিলোমিটার না, কয়েক লক্ষ কিলোমিটার। তারপরেও ডিস্টেন্সটা অনেক বেশিটা, কম্পারেটিভলি এই ডিস্টেন্সটা অনেক বেশি। তো এটার মধ্যে স্ক্যাটারিংটা অনেক কম হয়, তার জন্য আমরা সানটাকে অলমোস্ট হোয়াইট কালার বা হালকা ইয়েলোইশ কালার দেখি। ঠিক আছে, এখন আরেকটা বিষয় যেটা বলার ছিল, যে আকাশটাকে কেন আমরা ইয়ে দেখি, ওই রেড দেখি বিশেষ করে। ঠিক আছে, আকাশকে রেড দেখার কারণ হলো যে সানরাইজ বা সানসেটের মধ্যে আসলে মেইন ঘটনা হয় কি, এখানে যে অনেক দূর থেকে আসে, তো দূর থেকে যখন আসে ম্যাক্সিমাম রে রে কি হয়, স্ক্যাটার্ড হয়ে যায়। আর থাকে কোনগুলো? রেড বেশিগুলো থাকে, রেড, ইয়েলো, অরেঞ্জ, তো ওইগুলোই বেশি স্ক্যাটারিং এখানে হয়। তো সানের চারিদিকের জায়গাটা যে, মানে আকাশটা, সানের চারিদিকের যে আকাশটা, ওই কিছুটা জায়গা রেড কালার দেখি, কিন্তু বাকি জিনিসগুলো কিন্তু রেড দেখবে না তুমি, পুরো আকাশ তো রেড হয় না। আবার আরেকটা রিজনও আছে, কিন্তু সানসেটের সময় যে পুরো আকাশ দেখা যায়, এটারও একটা ছোট্ট একটা কারণ আছে। এটার কারণ হলো ডাস্ট পার্টিকেলস। ঠিক আছে, আমি কি বলেছিলাম যে ছোট ছোট যে পার্টিকেল থাকে, এগুলা কোন রেকে স্ক্যাটার করতে পারে? ভাইলেট, ইন্ডিগো, ব্লু। কিন্তু যখন বিকেল হয়ে যায়, পুরো দিন কেটে যায়, তারপর কি হয়? অ্যাটমসফিয়ারে ডাস্ট পার্টিকেলের অ্যামাউন্ট বেড়ে যায়,
প্রচণ্ড বেশি হয়ে যায়। তো ডাস্ট পার্টিকেলের তো সাইজ বড় থাকে, তো ওইগুলা রেডকে আবার স্ক্যাটার করতে পারে। হ্যাঁ, তো 800 ন্যানোমিটারের পার্টিকেল যদি অনেক বেশি বেড়ে যায় অ্যাটমসফিয়ারে, তখন পুরো রেড দেখতে পাবে। তো দিস ইজ অলসো ওয়ান অফ দ্য রিজন অফ স্ক্যাটারিং অফ লাইট। একটা তো আমরা হরাইজন বলবো, ওই যে ডিস্টেন্স বলবো, অনেক দূরে দূরে থাকে আমাদের, এবং তোমাদের লেভেলে এটাই দিয়েছে। তোমাদের লেভেলে স্ক্যাটারিংয়ের ওই কনসেপ্টটা নেই, কিন্তু তোমাদের বুকসে তোমরা কোনো জায়গাতে পাবে না। এটা জাস্ট আমি বলে রাখলাম যে ডাস্ট পার্টিকেলও একটা রিজন আছে, স্ক্যাটারিংটা ওই কারণে হয়। তোমাদের লেভেলে জাস্ট ওইটাই আছে যে যেহেতু সূর্য আমাদের থেকে অনেক দূরে থাকে, তো যখন সূর্য থেকে লাইট রে আসে ম্যাক্সিমাম লাইট রে স্ক্যাটার্ড হয়ে যায়, আর রেডটাই ম্যাক্সিমাম আসে, তো আমরা রেড কালার দেখি। বাস এরকম করে এক্সপ্লেনেশন দেওয়া আছে। এবং যখন আমাদের ঠিক মাথার উপর থাকে তখন ডিস্টেন্সটা অনেক কম থাকে, তো তখন স্ক্যাটারিংয়ের ওই মানে সময়টাই পাওয়া যায় না, তার জন্য ম্যাক্সিমাম বিপ জিওরে 7টা রঙই তোমার চোখে আসছে। তো 7টা আসলে তো তুমি এটাকে হোয়াইটই দেখবে, 7টার রে আসলে হোয়াইটই দেখা যাবে। বোঝা গেছে জিনিসটা? টিন্ডাল ইফেক্ট তোমরা পড়েছিলে। টিন্ডাল ইফেক্ট কি? এই যে, ঠিক আছে, দেখেছো তো এটা? আস্তে, ঠিক আছে। তো ওই যে জিনিসটা হচ্ছে মানে লাইটের মানে, শোনো ঘটনাটা কি হচ্ছে একটু আগে দেখো। এই যে ছিল ঘটনাটা, ঠিক আছে, এই যে এখানে কিন্তু হোয়াইট লাইটটাকে দেখা যাচ্ছে না, ঠিক আছে। যখন আমরা কালার দিলাম তখন হোয়াইট লাইটটাকে ভালো করে, ওই যে জিনিসটা হচ্ছে এটাকে আমরা বলি টিন্ডাল ইফেক্ট, স্ক্যাটারিং অফ লাইট ইন এ কলয়েডাল সলিউশন, তাই তো? আচ্ছা, হোয়াই ডাজ দ্য স্কাই অ্যাপিয়ার্স ব্লু, এই যে সবগুলো বুঝিয়ে নিয়েছি, এখন জাস্ট অ্যানিমেশনগুলো দেখো তোমরা, ঠিক আছে। স্কাইকে কেন ব্লু দেখা যায়? এই যে এই পার্টিকেলসগুলো দিয়ে বোঝানো হয়েছে, ঠিক আছে। অ্যানিমেশনটা আছে যে ওই ছোট ছোট পার্টিকেলগুলো ছোট ওয়েভলেন্থের লাইটকে ধরে নেয়, ধরে স্ক্যাটারটা করে নেয়, ভাইলেটটা বেশি স্ক্যাটার হয়ে যায়। ওইটা নাইট্রোজেন বলেছে আর কি, নাইট্রোজেন পার্টিকেল N2। তো অ্যাটমসফিয়ারে তো CO2, N2, O2 অনেকগুলো জিনিস আছে, এগুলো তো পার্টিকেল। রেলে স্ক্যাটারিং এগুলো বাদ দাও, এগুলো এখন তোমাদের লেভেলে নেই। আচ্ছা, এখন একটা এখানে খুব মজার একটা বিষয় আছে, ঠিক আছে। এই যে এখানে আছে, এই দেখো হিউম্যান এইখানেই রিসেপ্টরটা, রেটিনাটা, ঠিক আছে। তো প্রশ্নটা হলো যে আমরা কেন ব্লুই কেন দেখতে পাই, ঠিক আছে। কারণ আমরা জানি ভাইলেট বেশি স্ক্যাটার হয়, তাহলে আকাশকে ভাইলেট কেন দেখি না আমরা? এটা কারোর প্রশ্ন আসলো না? ভাইলেট তো বেশি স্ক্যাটার হয়, তাহলে সাধারণত ভাইলেট দেখার, ব্লু কেন মাঝখানেরটা কেমনে? ইন্ডিগো না ব্লু, মানে ব্লু, ভাইলেট ইন্ডিগো মানে ব্লুটা দেখি মাঝখানেরটা। কারণ হইতেছে আমাদের চোখের রিসেপ্টারে ব্লুটাকেই ধরতে পারে। দিস ইজ দ্য অনলি রিজন উই ক্যান নট সি দ্য ভাইলেট রে, ঠিক আছে। ভাইলেটটা দেখতে পাইনি, এই ভাইলেট দেখি মানে ওইখানে চোখের রিসেপ্টারে আমাদের ইয়েটাই বেশি ধর, এই যে এই জিনিসটা, ঠিক আছে। ভাইলেট না দেখে আমরা ব্লুটা দেখি আর কি, ঠিক আছে। তো ভাইলেটটা আসলে আমাদের রিসেপ্টারে ধরতে পারে না, এগুলা আবার ওই বায়োসেন্সের জিনিস। কেন ধরতে পারে না, কি কারণে? অ্যাকচুয়াল কালার ভাইলেট, আকাশের তো অ্যাকচুয়াল কোনো কালারই নেই, ঠিক আছে না? এটা তো কালারই নেই, এটা তো আমরা আকাশ বলতে কি দেখছি? অ্যাটমসফিয়ার। আমাদের মাথার উপরে একটা জাস্ট চাদর, কিসের চাদর? গ্যাসের চাদর, ঠিক আছে। ওই গ্যাসের চাদরটা কি আমরা বলছি স্কাই। হ্যাঁ, যতটুকু আমি জানি, মোস্ট প্রবাবলি আমি যতটুকু শুনেছিলাম, ইফ আই এম নট রং, তাহলে কুকুররা আকাশকে ভাইলেট দেখে। ডগ ক্যান সি দ্য ইয়ে, ডগস, ইয়েস ইয়েস, ডগস দেখতে পারে। হ্যাঁ, মানে স্কাইটাকে দেখা যায় না আর কি, স্কাইটাকে আমরা বুঝতে পারি না, ওটা যে স্ক্যাটারিংটা হয়, এটা কিছু একটা হয়, ঘটনা হয়, ঠিক আছে। আমার বিষয়টা জানা নেই। তো এটার মধ্যে আমরা ভাইলেটটাকে দেখতে পারি না, ঠিক আছে, ব্লুটাকে আমরা ভালো করে দেখতে, তাই তার জন্য আমরা এটাকে ব্লু দেখি। আমাদের চোখে ঢুকছে কিন্তু সবগুলো রে, কিন্তু ওই উই অল আর উই ক্যান সে কালার ব্লাইন্ডনেস, ঠিক আছে। আমরা সবাই ওই রেসপেক্টিভে সবাই কালার ব্লাইন্ড, আমরা ভাইলেটটা দেখতে পাই না, ঠিক আছে। হোয়াই ডাজ দ্য রেডনেস অফ দ্য রাইজিং অ্যান্ড সেটলিং সান অকার, ঠিক আছে। ওই যে রেড রেড কেন হয়, ঠিক আছে। তো যখন উপরে থাকে, আমাদের ঠিক মাথার উপরে থাকে, তখন শোনো, ঠিক আছে, যখন আমার কথা শুনো, শেষ করতে দাও। যখন আমাদের মাথার উপর যখন থাকে, তখন ওই যে স্ক্যাটারিংটা অনেক কম হয়, তো তার জন্য ম্যাক্সিমাম রেটাই আমরা দেখতে পাই, ঠিক আছে। আর তার জন্য সূর্যটাকে আমরা কিরকম দেখি? সাদা দেখি। আর আশপাশের আকাশটাকে কিরকম দেখি? ব্লু দেখি। কিন্তু যখন আমাদের থেকে অনেক দূরে থাকে, যেমন সানরাইজ বা সানসেটের সময়, তখন ম্যাক্সিমাম স্ক্যাটারিংটা ওইখানেই হয়ে যায়,
ঠিক আছে, আমাদের চোখে আসতে আসতে, অ্যাটমসফিয়ারে আসতে আসতে বলা যায়। ঠিক আছে, তো ম্যাক্সিমাম কোন রেগুলো থাকে, ওই যে রেড, অরেঞ্জ, ইয়েলো এগুলো থাকে। তো এইগুলো এসে আমাদের চোখে যখন ঢুকে, তখন আমরা পুরোটা জায়গাকে, পুরোটা এরিয়া ধরে অ্যাটমসফিয়ারকে পুরো রেড দেখি, এবং আমাদের সূর্যটাকেও রেড দেখি। বুঝতে পেরেছো? ওই হালকা হালকা বুঝিয়ে দিয়েছে আর কি স্কাই, মানে পুরোটা জায়গা দেখি না, জাস্ট পার্টিকুলার ওই জায়গাটা দেখি। তার জন্য, হ্যাঁ, তার জন্য ওইরকমই তো দেখি, সানরাইজের সময় সূর্যটাকে পুরো লাল দেখা যায়, সূর্যের আশেপাশে কিছু জায়গা লাল দেখা যায়, আর অন্য দিকের জায়গাগুলো আবার আকাশি রং দিতে নর্মাল নর্মাল রং থাকে। ঠিক আছে, তো ওই পার্টিকুলার জায়গাটা, ঠিক আছে, সূর্য থেকে যে লাইটটা আসছে, ঠিক আছে, দ্যাটস ইট। শেষ আমাদের।